হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। 10 মিনিট স্কুলের এইচএসসি 21 ক্র্যাশ করছে। আমরা আবারও চলে এলাম ফিজিক্স ক্লাস নিয়ে। আজকে ফিজিক্স এর পঞ্চম ক্লাস এবং একই সাথে থার্ড চ্যাপ্টার কাজ, শক্তি এবং ক্ষমতার প্রথম এপিসোড। আমাদের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে যারা জয়েন করেছো এবং করছো সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আজকে আমাদের সাথে থাকছেন সাইদ আল নাহিয়ান ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু শরীর খারাপ, বাট সমস্যা নাই। তেমন একটা জ্বর হালকা পাতলা, বাট এইসব তো থাকেই আসলে। ভাইয়া গতকালকে অসুস্থ ছিলেন, আজকে তিনি সুস্থ এবং আবারও আমাদের মাঝে ফিরে এসেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আশা করছি সামনের দিনে তিনি সুস্থ থাকবেন এবং আমাদের ক্লাসগুলোকে আরো সুন্দরভাবে নিতে পারবেন এবং আশা করছি খুব হুম, ভালো একটা আউটপুট আসবে সবার কাছ থেকে। ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকেই বলছে কমেন্টে সাউন্ড নাকি কম শোনা যাচ্ছে, এমন কি কোনো কথা হওয়ার কথা? জুবাইর, একটু বলবো আমাকে? সাউন্ড তো আসলে কোনো কারণে কম হওয়ার কথা না। যা যা দেখছেন এই মুহূর্তে আমাকে একটু কমেন্ট করে জানান যে ভাই আপনারা আসলে সাউন্ড কম ফিল করছেন কিনা। বাট এরকম হওয়ার কথা না, যারা ফিল করেছেন এবং কেউ কেউ দেখেছেন, দেখেছি বলেছেন যে ভেক্টর কি ডান কিনা। ভাইয়া, ভেক্টরের হচ্ছে গিয়ে যতটুকু থিওরিটিক্যাল আলোচনা করা পসিবল করেছি আমরা, আরো কিছু আলোচনা করব, সেগুলো আমরা ইনশাল্লাহ এক্সট্রা ক্লাসে এক্সট্রা সময় সেগুলো রুটিন ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা দিয়ে দিব আপনাদের সাথে, ঠিক আছে? ইনশাল্লাহ সিকিউ সলভ করাবো, এমসিকিউ সলভ করাবো, বোর্ড প্রশ্ন সলভ করাবো, ঠিক আছে? ইনশাআল্লাহ এগুলো সবই হবে, কিন্তু আমি চাচ্ছি যে হচ্ছে গিয়ে আমাদের যতটুকু বেসিক না হলেই না, ততটুকু এগিয়ে যে আমাদের যে রেগুলার শিডিউল ক্লাসগুলো আছে সেই শিডিউল ক্লাসগুলোতে আমরা আগে আমাদের সিলেবাস গুলোকে কভার করি, এবং এক্সট্রা সময়গুলোতে যখনই আমি এক্সট্রা টাইম পাচ্ছি সেই এক্সট্রা টাইম গুলোতে এসে আপনাদের জন্য আমি ইনশাআল্লাহ এই ক্লাসগুলো নিয়ে আসবো, যেখানে আমরা সিকিউ সলভ করব, আরো এক্সটেন্ডেড প্রবলেম সলভ করবো, এবং অনেক অনেক কিছু, ঠিক আছে? আচ্ছা, তো একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে আমাদেরকে, আমাদের সাথে আপনাদের। ইনশাআল্লাহ আশা করি খুব একটা এই ব্যাপারগুলোতে নিয়ে ভবিষ্যতে আপনাদের সমস্যা হবে না, ঠিক আছে? তো আমরা এখন আপনাদের সাথে আমাদের ক্লাস আজকে শুরু করে দিচ্ছি। তো ক্লাস শুরু করার পূর্বে আমি আমার ভিডিও যে ওভারলেটা আছে সেটাকে আমি টপ রাইটে পিন করে দিচ্ছি, আপনারা দেখেন যে টপ রাইটে পিন হচ্ছে কিনা। তারপর হচ্ছে গিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাস শুরু করে দিব আজকে। অ্যাজ ইউ গাইস ক্যান সি যে আমাদের ইয়েতে আছে, আজকে হচ্ছে গিয়ে ওয়ার্ক, এনার্জি এবং পাওয়ার, কাজ, শক্তি এবং ক্ষমতা নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তো এটা নিয়ে হচ্ছে গিয়ে যত রকম বেসিক থেকে শুরু করা যায় অ্যাডভান্স পর্যন্ত যাব। আপনাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার আমি করব ইনশাআল্লাহ, ঠিক আছে? কোনো টেনশন করার কারণ নাই, কোনো কিছু নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নাই, জাস্ট সাথে থাকেন এবং একটু কষ্ট করে আপনারা যারা যারা হচ্ছে গিয়ে খাতা কলম নিয়ে বসেছেন খাতা কলম নিয়ে বসেন, আর যারা যারা খাতা কলম নিয়ে বসেননি, ক্যালকুলেটর নিয়ে বসেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে তারপর বসতে। কারণ হচ্ছে কি, আমি ক্লাসের মধ্যে এমন কতগুলো কথা বলবো যেগুলো হয়তোবা স্লাইডে সবগুলো লেখা নাই, আমি পড়াতে গিয়ে হয়তোবা ইন দা মোমেন্ট কিছু টার্ম আমার মাথায় আসবে, কিছু কথা আমার মাথায় আসবে, সেগুলো একটু কষ্ট করে হচ্ছে গিয়ে আপনারা ইয়ে করবেন, ঠিক আছে? বইয়ে মানে খাতায় লিখে ফেলবেন, খাতায় লিখে ফেলবেন। সাউন্ড নাকি আরো একটু বাড়ালে সুবিধা হয়? ভাই, আপনারা নিজেরা নিজেদের ডিভাইসের সাউন্ডটা বাড়িয়ে নেন কষ্ট করে, বিকজ আমার এদিক থেকে সাউন্ডের যে আউটপুটটা দেওয়া, সেই সাউন্ডের আউটপুটটা একদম অলমোস্ট ম্যাক্সিমাম আউটপুট দেওয়া কিন্তু, ঠিক আছে? অলমোস্ট ম্যাক্সিমাম আউটপুটে দেওয়া আছে। তো একটু দেখেন কষ্ট করে হচ্ছে গিয়ে, এই ম্যাক্সিমাম আউটপুটেও যদি আপনাদের সমস্যা হয় তাহলে তো ঝামেলা। আমি তাও একবার ট্রাই করে দেখছি আমার সাউন্ডটাকে কোনো ভাবে হচ্ছে গিয়ে যদি আমি একটু বুস্ট করতে পারি। অটোমেটিক্যালি অ্যাডজাস্ট মাইক্রোফোন ভলিউম। জুবাইর ভাই কি আছেন? জি ভাইয়া, আছি। এবার দেখেন তো আমার সাউন্ডের মাইক্রোফোনের ভলিউম, মানে ইয়ে থেকে না, আমাদের জুম অ্যাপ থেকে না, ফেসবুক লাইভ থেকে গিয়ে একটু দেখেন তো যে সাউন্ডের কথাটা কি অবস্থা আসলে। একটু গিয়ে যেতে পারলে আমার জন্য তাহলে বুঝতে ভালো হবে, কারণ অনেকেই বলছেন সাউন্ড নিয়ে ঝামেলা। যাই হোক, এন্ড ভাইয়া হ্যাঁ, এই টার্ম গুলো ইংরেজিতেও বলবো অবশ্যই, টেনশন করার কোনো কারণ নাই, ইংরেজিতে আমি টার্ম গুলো অবশ্যই বলবো, ঠিক আছে? তো চলেন তাহলে আমরা ক্লাসগুলো শুরু করে দিই, তাই না জুবাইর ভাইয়া? অনেক কথাবার্তা বলে ফেলেছি, 1.3 কে দর্শক জয়েন করে ফেলেছেন। এই জিনিসটা আমার কাছে একটু অবাক লাগে যে আপনারা হচ্ছে কি এখন ক্লাসে 1.3 কে দর্শক থাকেন, কিন্তু শুরুর দিকে ক্লাসগুলোতে আপনারা আরো আরো অনেক বেশি দর্শক থাকতেন।
সো বাকিরা আসলে কোথায় চলে গিয়েছেন? আপনাদের বন্ধু বান্ধবী তো, তাই না? তাদেরকে একটু বলেন না ক্লাসে জয়েন করতে। আমাদের কমেন্ট বক্সে মেনশন তাদেরকে করেন, ঠিক আছে? আর ক্লাস ভালো না লাগার তো কোনো কারণ নাই, আমরা তো চেষ্টা করছি ক্লাস ভালো নেওয়ার। আর যদি হচ্ছে গিয়ে তাও ভালো না লাগে, সেটাও আমাদেরকে জানান যে ভাইয়া ক্লাস ভালো লাগছে না। আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো লাগানোর জন্য। এনিওয়েজ, আমরা শুরু করে দিই, তাই না জুবাইর ভাইয়া? জি ভাইয়া, অবশ্যই। ঠিক আছে, ধরেন আমরা আজকে কাজের সংজ্ঞা দিয়ে, ওয়ার্ক এর ডেফিনিশন দিয়ে কথা বলা শুরু করবো। বলা হয়েছে, বল প্রয়োগের মাধ্যমে বস্তুর সরণ হলে বল এবং বলের দিকে বস্তুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে, ঠিক আছে? এবং এটাকে যদি আমরা একটু এখানে বল হচ্ছে ফোর্স, সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, বলের দিকে বস্তুর সরণের উপাংশের গুণফলকে হচ্ছে গিয়ে আমরা গুণফলকে কাজ যেটা বলছি। সো এখানে বলের দিকে বস্তুর সরণের উপাংশ বলতে কি বুঝতে পারছি? যদি ইংরেজিতে আমি এটাকে ট্রান্সলেট করে বলি, দা কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডিরেকশন অফ ফোর্স, ঠিক আছে? এই দুটোর গুণফলকে এক্সপ্লিসিটলি আমরা ভেক্টর গুণফলকে কাজ বলবো। এখানে দেখতে পাচ্ছেন যে একটা আমার কাছে ব্লক আছে, হ্যাঁ? সো এই ব্লক যে আছে, সেই ব্লকের উপর আমরা একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করছি, ঠিক আছে? ধরে নেন এফ পরিমাণ বল আমরা এই ব্লকের উপর প্রয়োগ করছি, এন্ড দ্যাট ইজ অ্যাক্টিং উইথ অ্যান অ্যাঙ্গেল অফ থিটা, একটা থিটা কোণের সাথে কাজ করছে। এটা ধরে নেন একদম শুরুতে একটা ব্যাপারকে, একটা ঘটনাকে আমরা একদম শুরুতে অবজার্ভ যখন করা শুরু করেছি, এরকম একটা ঘটনা হচ্ছে গিয়ে আমরা দেখছি। কিছুক্ষণ পর ধরেন টি ইজ ইকুয়ালস টু টি সেকেন্ড সময় পরে, ধরে নিচ্ছি টি ইজ ইকুয়ালস টু টি সেকেন্ড সময় পরে আমরা যে প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করছি, সেই প্ল্যাটফর্মের উপরে একই বস্তুকে আবিষ্কার করলাম, ঠিক আছে? যেই বিন্দুতে বল প্রয়োগ করা হচ্ছিল সেই বিন্দুটা হচ্ছে এটা আমাদের জন্য ধরে নিচ্ছি এফ পরিমাণ বল, ঠিক আছে? এবং এই বরাবর বস্তুটা আমাদের এক্স অক্ষে ধনাত্মক দিক বরাবর বস্তুটা এগিয়ে এসেছে। থিটা কোণটা কার সাথে হয়েছে? দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স এবং বল এবং সরণের সাথে এই অ্যাঙ্গেলটা বা মধ্যবর্তী কোণটা হয়েছে, ঠিক আছে? এখান থেকে যদি আমরা এখন কাজের সংজ্ঞা থেকে কাজের সমীকরণ বলতে চাই, ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ডট এস, ঠিক আছে? এফ ডট এস, এখান থেকে আমি বলতে পারবো এফ এস কস থিটা। এখান থেকে কি বলবো আমরা কাজের সমীকরণকে? এফ এস কস থিটা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? এখানে আসলে তেমন কোনো কিছু মানে কঠিন কিছু নাই। এখানে এফ কি? এফ হচ্ছে গিয়ে বস্তুর বল, ঠিক আছে? এসটা কি? এসটা হচ্ছে বস্তুর সরণ, ঠিক আছে? এবং থিটাটা কি? থিটাটা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এখন আমরা এরকম একটা এক্সাম্পল কেন চুজ করেছি সেটা একটু বলি। খেয়াল করলে দেখবেন এই পার্টিকুলার এক্সাম্পলটার ভেতরে যে বল আছে, সেই বলকে কিন্তু আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, তাই না? এফ যে বলটা আছে, সেই বলের একটা উপাংশ হবে হচ্ছে এফ কস থিটা, বলের একটা উপাংশ হবে এফ কস থিটা, এবং বলের অন্য উপাংশটি হবে এফ সাইন থিটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এফ সাইন থিটা বলটি কোনোভাবেই কিন্তু আমাদের এই বস্তুকে, এই ব্লককে সরাতে সাহায্য করছে না। আমাদের এফ সাইন থিটা বলটি কোনোভাবেই বস্তুটিকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করছে না। কে সাহায্য করছে? সাহায্য করছে এফ কস থিটা। তাহলে আমি এখানে বলবো যে এফ কস থিটা পরিমাণ বলের জন্য বস্তুর সরণ হয়েছে এস। আমি আবারও বলছি, এফ কস থিটা পরিমাণ বলের জন্য বস্তুর সরণ হয়েছে এখানে আমাদের জন্য এস। সুতরাং আমরা এফ কস থিটা এবং এস এর জন্য হচ্ছে গিয়ে পুরো ঘটনাটা নিয়ে কাজ করছি, ঠিক আছে? আহ কেন ডট গুণন নিচ্ছেন? ক্রস গুণন নিলে কি হতো ভাইয়া? এটা তো কাজের সংজ্ঞায় বলা আছে যে কাজ হচ্ছে গিয়ে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। সো বলের দিকে সরণের উপাংশ যখন নিব তখন কস উপাংশ আসতে হয় এবং সেটা আসলে ডট গুণফল হয়ে যায়। সংজ্ঞায় বলা হচ্ছে, এটা সংজ্ঞায় বলা হচ্ছে ক্রস গুণন না হয় ডট গুণন কেন হচ্ছে? কারণ কাজ একটা স্কেলার রাশি, কিন্তু যেই দুটো রাশি থেকে কাজ আসছে, বল এবং সরণ দুটোই ভেক্টর রাশি, দুটো ভেক্টর রাশি থেকে একটা স্কেলার রাশি যদি আসতে হয় আমাদের, তাহলে অবশ্যই সেখানে আমার কি করতে হবে? ডট গুণফল নিতে হবে। সো দিস ইজ ওয়াই আমরা ডট গুণফল নিয়ে কথা বলছি, ঠিক আছে? আবারও বলছি, ডট গুণফল নিয়ে হচ্ছে গিয়ে কথা বলছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো আমরা হচ্ছে গিয়ে এরপরে চলে যাই যে কাজের জন্য আমরা আসলে কিভাবে ব্যাপারটাকে ডিফাইন করছি। খেয়াল করে দেখেন যে এটা ধরে নিচ্ছি আমাদের জন্য হচ্ছে গিয়ে একটা প্ল্যাটফর্ম বা একটা তল, এবং এই তলের জন্য হচ্ছে গিয়ে আমি যখন ডব্লিউ নিয়ে কথা বলছি, এই কৃত কাজ নিয়ে কথা বলছি, একটা বস্তু আছে, সেই বস্তুকে আমি টান দিলাম এফ পরিমাণ বল দিয়ে। খেয়াল করে দেখেন একটু আগে এফ বলটি কাজ করেছিল ভূমির সাথে একটা থিটা কোণে আছে, ঠিক আছে? কিন্তু হচ্ছে গিয়ে এখনো যেই বল আছে সেই বলের সাথে কিন্তু আমরা এখন বস্তুর যে সরণ দেখবো, সেই সরণটা হচ্ছে গিয়ে কোনো কোণে দেখছি না। অর্থাৎ বল যেদিকে কাজ করছে আমরা ধরে নিচ্ছি নির্দিষ্ট সময় পর আমাদের বস্তুটি সেদিকেই সরে গেছে,
ঠিক আছে, সেদিকেই সরে গেছে। তাহলে সেখানে আমরা যদি দূরত্ব ধরে নেই ডি, দূরত্ব যদি ধরে নেই, এইটুকু দূরত্ব যদি ধরে নেই ডি, তাহলে আপনারা বুঝবেন যে ডি ইকুয়ালস টু যে এস আমাদের সরণ, সেই সরণ এবং বলের মধ্যবর্তী কোণ কিন্তু শূন্য। ইন দিস পার্টিকুলার এক্সাম্পল বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 0। তারা একেবারে সমান্তরালে আছে। তো সমান্তরালে যেহেতু আছে, সুতরাং ডব্লিউ ইকুয়ালস টু আমি এখান থেকে কেন্দ্র কাজের মান বলবো কতটুকু? এফ ইন্টু ডি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ভাইয়া উপরে ওঠার জন্য এফ সাইন থিটার ম্যাটার উপরে উঠে না কেন, উপরে উঠে না কেন সেটা নিয়ে আমরা হচ্ছে গিয়ে নিউটনের বলবিদ্যায় পড়বো। অপর ভাইয়া আপনাদের 20 তারিখের পরে নিউটনের বলবিদ্যা ক্লাস নিবেন এবং নিউটনের বলবিদ্যার যে ভিডিওগুলো আছে সেগুলো একবার দেখলে আপনারা বুঝতে পারবেন যে এফ সাইন থিটা এটা কিন্তু লন রোলারের ব্যাপারেও খাটে ভেক্টর চ্যাপ্টারে পড়ে এসেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা যদি কথাবার্তা বলি তাহলে হচ্ছে গিয়ে আমরা আলটিমেটলি এরকম সমীকরণ পাবো। একবার হচ্ছে গিয়ে w ইকুয়ালস টু এফ এস কস থিটা পাচ্ছি, আরেকবার পাচ্ছি w ইকুয়ালস টু এফ ডি, কারণ মধ্যবর্তী কোণ তখন হচ্ছে গিয়ে শূন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে, ভাইয়া সরণের উপাংশ কেন? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করছেন ভাইয়া, কেন আমরা সরণের উপাংশ নিয়ে কাজ করবো? একটা সিম্পল জিনিস চিন্তা করেন, আপনি হচ্ছে কি একটা ফুটবলে লাথি মারছেন, একটা ফুটবলকে লাথি মারছেন, ফুটবলটা সামনে গেছে, আপনি এখন আমাকে কি বলবেন? যে আপনি লাথি মারছেন বলে ফুটবল সামনে গেছে, নাকি ফুটবল সামনে গেছে বলে আপনি লাথি মারছেন, কোনটা? অবভিয়াসলি আপনি ফুটবলের উপর লাথি মারছেন বলে ফুটবল সামনে আগাইছে। ধরেন আমার টেবিলের উপর একটা কলম দাঁড়ায় আছে, এই কলমটাকে আমি টেনে হাতের মধ্যে নিব, তো আমি বল প্রয়োগ করছি বলে কলমটা আমার হাতে আসছে, নাকি কলমটা হাতে আসছে বলে আমি বল প্রয়োগ করছি? বলেন তো। আমি কলমটার উপর বল প্রয়োগ করেছি বলে বলটা আমার হাতে এসেছে। দিস ইজ ওয়াই আমাদের বল নিয়ে কাজ করতে হয়। কাজের সংজ্ঞা যখন বলে তখন আগে বল নিয়ে কথাবার্তা বলতে হয়, কারণ বল আগে প্রয়োগ করবেন, তারপর সেই বলের জন্য বস্তু সরবে। বা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল প্রয়োগ না হলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটবে না, কোনো বস্তুর সরণ হবে না। ঠিক আছে, সো এই জন্য মাথায় রাখতে হবে আপনি আগে বল প্রয়োগ করবেন, তার ভরবেগের পরিবর্তন হওয়া শুরু হবে, এন্ড তারপরেই আমরা ওখানে সরণ পাবো। সো দিস ইজ ওয়াই বল এবং বলের দিকে সরণের উপাংশ নিয়ে কাজ করি আমরা। সরণের দিকে বলের উপাংশ বা অন্য কোনো কিছু নিয়ে আমরা কথাবার্তা বলি না। ঠিক আছে, বলের দিকে সরণের উপাংশ নিয়ে কথাবার্তা বলি। টেনেট থিওরি নিয়ে আমরা কথাবার্তা এখানে বলবো না। ক্রিস্টোফার নোলান যে কাজটা করেছেন, রিভার্স একটা ওয়ার্ল্ড চিন্তা করেছেন, ঠিক আছে, ওটা নিয়ে আমরা অন্য এক সময় হয়তোবা টেনেটের থিওরি নিয়ে যদি আবিষ্কার করি বলবো নেই বা ক্লাস নেই, অথবা আপনারা ওই যে আমার এক ছোট ভাই আছে, ও এখন বুয়েটের টিচার এনায়েত চৌধুরী, ও হচ্ছে গিয়ে এটা নিয়ে একটা ভিডিও করেছিল, সো ওটা নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। ঠিক আছে, ওকে। এনিওয়েজ, সো আমরা হচ্ছে গিয়ে এরপর যদি আমরা লেখচিত্রের সাহায্যে কাজের বর্ণনা নিয়ে কথাবার্তা বলতে যাই, হ্যাঁ, সো লেখচিত্রের সাহায্যে যদি কাজের বর্ণনা নিয়ে কথাবার্তা বলতে চাই, যে যখন বলের অভিমুখ এবং সরণের অভিমুখ অভিন্ন, ফোর্স ইন দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট, বলের অভিমুখ এবং সরণের অভিমুখ যখন অভিন্ন, এই যে খেয়াল করে দেখেন আপনারা যারা যারা বলছিলেন 0 ডিগ্রির ব্যাপারটা আরেকবার বলতে, আমি হচ্ছে গিয়ে আমরা আপনাদের জন্য ব্যাখ্যা করে বলছি যে এফ পরিমাণ বল প্রয়োগ করেছেন এবং এফ পরিমাণ বল প্রয়োগের ফলে আপনাদের বস্তুটা দেখেন, এই যে বস্তুটার উপর বল প্রয়োগ করেছি সেটা কিন্তু কিছু দূর সামনে এগিয়ে গেছে। ঠিক আছে, এটাকে বলছি ধরেন টি ইকুয়ালস টু 0, যখন ঘটনা শুরু করছি টি ইকুয়ালস টু 0, আর এটা যখন ঘটছে তখন টি ইজ ইকুয়ালস টু টি সেকেন্ড সময়, টি ইজ ইকুয়ালস টু টি সেকেন্ড সময় আমরা বস্তুটাকে এখানে আবিষ্কার করলাম। ধরেন এই অবস্থানটাকে বলছি আমরা এ বিন্দু, আর এই অবস্থানটাকে বলছি আমরা বি বিন্দু। অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি যে আমাদের বস্তু কণাটি টি সেকেন্ড সময়ের মধ্যে এবি পরিমাণ সরণ ঘটেছে, এবি পরিমাণ দূরত্ব সে সামনে চলে এসেছে। ঠিক আছে, আচ্ছা। সো এইবার যদি আমরা হচ্ছে গিয়ে চিন্তা করি এই পুরো সিচুয়েশনে বা এই পুরো সিনারিওতে, ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে আমরা কিন্তু বুঝতে পারছি যে বল যেদিকে কাজ করেছে বস্তু সরণ সেদিকে হয়েছে। ফোর্স ইজ ইন দি ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, যেদিকে বস্তুর বল সেদিকে এই বস্তুর উপর সরণ। সো এখানে যদি আমরা এখন লেখচিত্র আঁকতে যাই, খেয়াল করলে দেখবেন আমরা বস্তুর উপর হচ্ছে গিয়ে বল, যে প্রয়োগকৃত বল সেটাকে ওয়াই এক্সিস বরাবর নিয়েছি এবং বস্তুর যে অতিক্রান্ত দূরত্ব সেটাকে এক্স এক্সিস বরাবর নিয়েছি। এই ধরনের লেখচিত্রকে আমি নাম দিব বল বনাম সরণ লেখচিত্র, এফ ভার্সেস এক্স গ্রাফ, এফ ভার্সেস এক্স লেখচিত্র বা এফ ভার্সেস এক্স গ্রাফ। এই গ্রাফটা আসলে কি নির্দেশ করছে? বলের বনাম সরণ লেখচিত্র নির্দেশ করছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা ওয়াই অক্ষ বরাবর কেন বল প্রয়োগ করলাম আর এক্স অক্ষ বরাবর কেন সরণ নিলাম? গ্রাফ আঁকার জন্য সবাই এতটুকু জানি যে ওয়াই অক্ষের বরাবর এবং এক্স অক্ষের বরাবর আমাদের দুটো
রাশি নিতে হয়। আমাদের এখানে কৃতকাজের রাশিমালা নিয়ে যেহেতু কাজ করছি, W ইকুয়ালস টু হবে F ডট S, এটা আপনারা সবাই জানেন, F ডট S। ঠিক আছে, এখন এখানে যেটা বুঝতে হবে যে আপনারা যখন একটা বস্তুর উপর বল প্রয়োগ করছেন, আপনি কিন্তু চিন্তা করে দেখবেন যে বস্তুটিকে আপনি কতটুকু দূরে নিয়ে সরাতে চান সেইটুকু আপনি আগে ডিসাইড করেন। আমি যদি হচ্ছে গিয়ে ফুটবলের কথা বলি, ঠিক আছে, এই যে যেমন এখানে বলছেন যে এক্স স্বাধীন অক্ষ ওয়াই অধীন চলক, বা এক্স স্বাধীন চলক ওয়াই অধীন চলক। কেন আমরা স্বাধীন চলকের ডিস্টেন্সটা নিয়েছি? একটা সিম্পল জিনিস চিন্তা করেন, আপনি হচ্ছে ফুটবলের উপর লাথি মারছেন, খুব ভালো কথা, লাথি মারছেন বলে ফুটবল সরছে, কিন্তু আপনি যখন ফুটবল মাঠে আছেন, আপনি বলে কিক করছেন, আপনি কিন্তু আগে ঠিক করবেন আপনি বলটাকে কিক করে কত দূরে ফেলবেন। এটা হতেই পারে না যে আপনি একটা বলে কিক করা শুরু করছেন এবং তারপর আপনি এক্সপেক্ট করতেছেন যে নির্দিষ্ট দূরত্বে গিয়ে বল থাকবে, এরকম কিন্তু আপনি চিন্তা করেন না। আপনি চিন্তা করেন কি, যে আপনার সামনে বল আছে এবং সেই বলটাকে আপনি গোল পোস্টে ঢুকাবেন, আপনি গোল করতে যাচ্ছেন, ঠিক আছে। তো আপনাকে চিন্তা করছেন যে বলটাকে নিয়ে কত দূরত্ব আপনি অতিক্রম করবেন, এইটুকু আগে ফিক্স করেন নিজে নিজে। তারপর সেই অনুসারে আপনি জোরে বল প্রয়োগ করেন, আস্তে বল প্রয়োগ করেন, অর্থাৎ জোরে লাথি মারেন বা আস্তে লাথি মারেন, ঠিক আছে, এরকম একটা ব্যাপার কিন্তু হচ্ছে গিয়ে আমরা চিন্তা করতে পারি এখানে, তাই না? আচ্ছা, সো এখানে বুঝতে হবে যে W ইকুয়ালস টু Fs, এই সমীকরণটার জন্য যখন লেখচিত্র আঁকবো, আমরা দিস ইজ বাই স্বাধীন চলক নিয়ে প্রথমে ডিস্টেন্স বসিয়েছি, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর বল কি হবে ভাইয়া? হ্যাঁ, এরকম ইকুয়েশন আমরা করতে পারি, এরকম ইকুয়েশন আমরা করতে পারি, কিন্তু হচ্ছে গিয়ে আমরা এরকম মানে পরবর্তীতে চিন্তা করব, ইনভার্স ফাংশনের, ইনভার্স গ্রাফের চিন্তা করব, ওগুলা নিয়ে আপাতত আমরা হচ্ছে গিয়ে চিন্তা করছি, ঠিক আছে। এই গ্রাফের জন্য আমরা কি পাচ্ছি সেটা আগে দেখেন, এই গ্রাফের জন্য বা গ্রাফটা আমাদের জন্য কেন দরকার সেটা আগে বোঝেন। আমরা এক্স অক্ষ বরাবর কি নিয়েছি? দূরত্ব নিয়েছি। এক্স অক্ষ বরাবর দূরত্ব কেন নিয়েছি? কারণ আপনি যখনই কোনো বস্তুর উপর বল প্রয়োগ করবেন, আপনি আগে চিন্তা করবেন সেই বস্তুটাকে আপনি কত দূরে নিয়ে সরাবেন, ঠিক আছে। আর খুব সামনে নিবেন নাকি খুব আস্তে নিবেন, মানে খুব দূরে নিবেন নাকি খুব কাছে নিবেন, সেই ব্যাপারটা। তারপর দূরে নিলে বেশি বল প্রয়োগ করব, কাছে নিলে কম বল প্রয়োগ করব। সো আমরা সরণের উপর ভিত্তি করে বল প্রয়োগ করছি, যে কত দূরে সরাতে চাই, কত দূরে সরাতে চাই সেটার উপর ভিত্তি করে আমরা পুরো সিচুয়েশনে, পুরো সিনারিওতে বল প্রয়োগ করছি, ঠিক আছে। সো দিস ইজ বাই এক্স অক্ষ বরাবর দূরত্ব বা সরণ, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা হচ্ছে গিয়ে বল নিয়ে কথাবার্তা বলছি, ঠিক আছে। আচ্ছা, চমৎকার চমৎকার। সো এখন দেখেন, আমরা যদি W ইকুয়ালস টু Fs নিয়ে চিন্তা করি, ঠিক আছে, দেখেন y অক্ষ বরাবর বল আর x অক্ষ বরাবর ডিস্টেন্স, তাহলে কি আপনারা দেখতে পাচ্ছেন যে W ইকুয়ালস টু বেসিক্যালি এই গ্রাফের জন্য, আচ্ছা এখানে লিখলে আপনারা দেখতে পাবেন না আমার ছবির জন্য, সো আমি এখানে যদি লিখি W ইকুয়ালস টু, আমরা বলছি F ইনটু S, W এর মান হচ্ছে এখানে F ইনটু D, ঠিক আছে। এখন F টা কি? F টা হচ্ছে বল, বলটা হচ্ছে আমাদের এই গ্রাফের জন্য দৈর্ঘ্য। দেখেন এই গ্রাফের জন্য বলটা কি দৈর্ঘ্য না? উপরের দিকে আছে যেটা দৈর্ঘ্য বরাবর চিন্তা করতে পারি না? আর ডি যেটা আছে সেই ডিটাকে প্রস্থ বলতে পারি না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে কি পাওয়া যায়? ক্ষেত্রফল পাওয়া যায় না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে সবসময় আমরা জানি ক্ষেত্রফল পাওয়া যায়। সো এই গ্রাফের ঢাল নিয়ে আপাতত প্রশ্ন আসছে না, কারণ ঢালের মান 0 আসবে। কিন্তু এই কেসে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এরিয়ার যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের মানটা আমরা কোত্থেকে নিয়ে আসতে পারি? এই ক্ষেত্রফলের মানটা আমরা কৃতকাজের রাশিমালা থেকে নিয়ে আসতে পারি। সো এখান থেকে বলা যায় বল বনাম সরণ লেখচিত্রের যে ক্ষেত্রফল, সেটা হচ্ছে কৃতকাজ বা কাজের রাশিমালা নির্ধারণ করে। The F versus X area of the graph gives us the work done for a particular force, ঠিক আছে। আচ্ছা, খুব ভালো কথা, এতটুকু যদি বুঝতে পারেন খুবই 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 ভালো। আমার অসুস্থতা কমেছে ভাইয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দয়া অসুস্থতা কমেছে বলে আমি আজকে ক্লাস নিতে এসেছি। সো কষ্ট করে হচ্ছে গিয়ে ক্লাস আপনারা এনজয় করেন এবং যে কোনো রকমের হচ্ছে গিয়ে আমাকে একটু করে প্রশ্ন করেন, সেই প্রশ্নগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, বাট মানে একটু কষ্ট করে ফোকাস থাকেন। আমি অনেকগুলো কথা কিন্তু বলছি, এই যে লিখতে লিখতে অনেকগুলো কথা বলছি, এগুলো প্লিজ খাতায় নোট ডাউন করে নেবেন। খাতা নোট ডাউন না করে নিলে কিন্তু পরবর্তীতে আপনারা সমস্যায় পড়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে বল এবং সরণের অভিমুখ পরস্পর বিপরীত। ফোর্স ইজ অপোজিট টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইজ অপোজিট টু ডিসপ্লেসমেন্ট, খুব ভালো কথা। ফোর্স ইজ অপোজিট টু ডিসপ্লেসমেন্ট মানে আপনি বল প্রয়োগ করছেন বাম দিকে, বাট কোনো কারণে বস্তু চলে গেছে ডান দিকে। আপনি বল প্রয়োগ করেছেন বাম দিকে, বাট বস্তু কোনো কারণে চলে গেছে ডান দিকে। কিভাবে যাইতে পারে সেটা আমরা পরে আলোচনা করবো, বাট চিন্তা করেন এরকম একটা কেস হচ্ছে, কোনো কারণে এরকম হয়েছে, কেন হয়েছে সেটা একটু পরে বলি। কোনো একটা কারণে আমরা হচ্ছে কি এরকম একটা জিনিস চিন্তা করছি। তো খেয়াল করে দেখেন, বল যদি হয় এক্স অক্ষের বাম দিকে, এটা হচ্ছে ফোর্স। সরণ যদি হয় এক্স অক্ষের ডান দিকে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং তখন আমরা W ইকুয়ালস টু বলবো F ডট S। F ডট S, F ডট S এর ক্ষেত্রে আমরা বলবো বলের মান F, সরণের মান S এবং cos 180 ডিগ্রি, cos 180
80 ডিগ্রি। সো কস যদি 180 ডিগ্রি হয়, তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাব মানটা মাইনাস এফ এস। ডব্লিউ ইকুয়ালস টু পেয়ে যাবে কতটুকু? মাইনাস এফ এস। ঠিক আছে, এই ধরনের কাজকে আমরা বলবো হচ্ছে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ, নেগেটিভ ওয়ার্ক ডান। ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ, ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ, নেগেটিভ ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান ইজ অপোজিট টু দ্য ফোর্স। যেদিকে আপনি বল প্রয়োগ করেছেন তার বিপরীত দিকে বস্তু সরে গেছে, এন্ড দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে নেগেটিভ কাজ। চমৎকার। এরবার দেখবো বলের অভিমুখ হচ্ছে সরণের দিকে লম্ব। ঠিক আছে, ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু দা ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু দি ডিসপ্লেসমেন্ট। এই জিনিসটা খেয়াল করে দেখেন। প্রথম যেই ক্ষেত্রটা এখানে দেখতে পাচ্ছেন যে আপনি হচ্ছে গিয়ে আমি দেয়ালের উপর বল প্রয়োগ করতে যাচ্ছি, এবং আপনারা সবাই জানেন যে দেয়ালের উপর যদি আমি বল প্রয়োগ করতে যাই আমি কিন্তু পিছিয়ে যাব। ঠিক আছে, দেয়াল সামনে আগাবে না, আমি পিছিয়ে যাব। আবার এরকম একটা কেস চিন্তা করেন যে বিশাল বড় ফাইলের একটা বোঝা আছে, সেই ফাইলের বোঝাটাকে আমি উপরের দিকে নিয়ে তুলে সামনের দিকে হেঁটে চলে যাচ্ছি, সামনে হেঁটে চলে যাচ্ছি। ঠিক আছে, সো এই ঘটনাটা কেন হচ্ছে? এই ঘটনাটা কেন হচ্ছে আপনারা কি সেটা বুঝতে পারছেন কিনা আমি জানি না, বাট এই পুরো জায়গাটাতে হচ্ছে গিয়ে আমরা উপরের দিকে বল প্রয়োগ করে বস্তুটাকে তার ওজনের বিরুদ্ধে উপরে তুলে রেখেছি, কিন্তু আমি এখানে বস্তুটাকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, আমি এখানে বস্তুটাকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আবার যখন একটা বস্তুকে আমরা এরকম বৃত্তাকার পথে ঘূর্ণায়মান রাখবো, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান রাখবো, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান রাখার সময় পুরা বস্তুটা সবসময় হচ্ছে গিয়ে তার উপাংশ বরাবর যে কোনো পয়েন্টে স্পর্শক বরাবর চলে যেতে চায়, এটা তার সরণের ডিরেকশন যে কোনো মুহূর্তে, পুরো ক্ষেত্রে বলছি না, যে কোনো মুহূর্তে। কিন্তু সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে কেন্দ্রমুখী বল তাকে হচ্ছে গিয়ে টেনে রাখে, সেটা কিন্তু কেন্দ্র বরাবর কাজ করে। প্রতিটা ক্ষেত্রে খেয়াল করে দেখেন 90 ডিগ্রি কোণে ঘটনা ঘটছে, 90 ডিগ্রি কোণে ঘটনা ঘটছে। বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখানে ডব্লিউ ইকুয়ালস টু কি হবে? ডব্লিউ ইকুয়ালস টু হবে এফ ডট এস। এফ ডট এস ইকুয়ালস টু হবে এফ এস কস 90 ডিগ্রি, এবং এফ এস কস 90 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে? 0। সুতরাং শূন্য কাজ বা জিরো ওয়ার্ক ডান। ঠিক আছে, শূন্য কাজ বা জিরো ওয়ার্ক ডান, এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য 0। ওকে, সো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু হচ্ছে গিয়ে চিন্তা করছি যে পুরো জায়গাতে যে বলের অভিমুখ যদি সরণের লম্ব হয় তাহলে কেমন হবে। এবার হচ্ছে ব্রেইন টিজার্স। কিছু ব্রেইন টিজার আমি চিন্তা করেছি এবার থেকে আপনাদের জন্য ক্লাসে আমি রাখবো। এই ব্রেইন টিজারের অ্যান্সার গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব না। এই ব্রেইন টিজারের অ্যান্সার গুলো আপনারা আমাকে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে হোমওয়ার্ক দেই, এতদিন ধরে আমি অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি, এখন আমি আপনাদেরকে কিছু সৃজনশীল হোমওয়ার্ক দিব। সৃজনশীলের এই ব্রেইন টিজার গুলোকে আপনারা হোমওয়ার্ক হিসেবে নিতে পারেন, অনুধাবনমূলকের একটা চর্চা। ঠিক আছে, তো অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে এরকম আসতে পারে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে কিন্তু কোনো কাজ করছে না কেন? এটার অ্যান্সার আপনারা আমাকে একটু হোমওয়ার্কে লিখে দিবেন। আমি আপনাদেরকে বলে দিয়েছি একটু আগে কেন এরকম হয়। এই যে বৃত্তাকার গতির যে বর্ণনাটা আছে, বৃত্তাকার গতির বর্ণনাটা একবার সুন্দর করে লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, একবার লিখে দিলে হয়ে যাবে, কিন্তু সো এই ব্যাপারটা নিয়ে আপনারা একটু কষ্ট করে হচ্ছে গিয়ে চিন্তা করবেন যে কিভাবে কাজ করা যায়। এইটার অ্যান্সার আপনারা একটু কষ্ট করে হচ্ছে গিয়ে আমাকে জানাবেন। ঠিক আছে, আচ্ছা এমজিএ টা ভালো মতো বুঝতে পারেননি। এমজিএ টা আমরা বোঝাবো যখন আমরা অভিলম্বে মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে করব, নিচে কাজ করব, তখন আমরা এই জিনিসটা বোঝাবো। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন শুধুমাত্র আমরা সিম্পলি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শ্রমিককে দিয়ে যে ওপরে ইট ওঠানোর কাজ, সেই ব্যাপারটা নিয়েও আমরা কিন্তু ইনশাল্লাহ কাজ করব। ঠিক আছে, সেই ব্যাপারটা নিয়েও আমরা হচ্ছে গিয়ে ইনশাল্লাহ কাজ করছো কাজ করব। ঠিক আছে, ওকে ওকে। ইমরান নাজির ভাইয়া, আপনার কমেন্ট আমি পড়েছি। আমি আসলে বুঝতে পারছি না কেন আপনার এরকম মনে হচ্ছে, বাট দেখা যাক। আপনি হচ্ছে গিয়ে আমাদের সাথে আগান। আর এটা ক্র্যাশ কোর্স, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। আমরা সবকিছু ডিটেলসে বলার সুযোগ পাচ্ছি না। এনিওয়েজ, এটা আপনারা হোমওয়ার্ক করে দিবেন, এটা নিয়ে কথাবার্তা বলবো না। এবার আমরা গাণিতিক সমস্যা এবং সমাধান করব, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমস এন্ড देयर সলিউশনস, কৃত কাজের উপর কিছু ম্যাথমেটিক্যাল সলিউশন কাজ করব। ঠিক আছে, আচ্ছা, চমৎকার চমৎকার। ভাইয়া, এই হোমওয়ার্কটা করার চেষ্টা করতে হবে, একটু একটু কষ্ট করে হোমওয়ার্ক চেষ্টা করবেন। ঠিক আছে, না পারলে কোনো সমস্যা নাই, আমি করে দিব, বাট করার চেষ্টা করবেন। যাই হোক, আপনারা অঙ্কটা একটু দেখেন। অঙ্কটাতে কি বলা হচ্ছে? 2 নিউটন বল কোন নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার সরে গেল। কাজের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। By applying a force of 2 Newton on a certain object, the object is displaced by 5 meter, making an angle 60 degree with the force. Calculate the work done. ঠিক আছে, আমি আবার প্রশ্ন পড়ছি বাংলায় আপনাদের জন্য। 2 নিউটন বল কোন নির্দিষ্ট ভরের উপর যদি ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার সরে গেল। ঠিক আছে, তার মানে হচ্ছে এই হচ্ছে কি একটা বস্তু আছে, এই বস্তুর উপর ধরে নিচ্ছি আমরা এক্স অক্ষে ধনাত্মক দিকের উপর বল প্রয়োগ করছি।
এবং কিছুক্ষণ পর আমি দেখলাম এই বল প্রয়োগের ফলে বস্তুটা এরকম একটা অবস্থানে সরে আসলো যেখানে বস্তুর উপর প্রযুক্ত বল এফ কত আমাদের কাছে বলা হয়েছে 2 নিউটন, এফ বলা হয়েছে আমাদের কাছে 2 নিউটন, কিন্তু বস্তুর যে সরণ সেই বস্তুর সরণ হয়েছে এতটুকু। ঠিক আছে, সেই বস্তুর সরণ কতটুকু আমাদের জন্য বলেছে 5 মিটার, কিন্তু দ্যাট হ্যাজ অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি উইথ দ্য ডিরেকশন অফ ফোর্স, বলের সাথে 60 ডিগ্রি কোণ করে চলে গেছে। ঠিক আছে, সেখানে কৃতকাজ কতটুকু জানতে চাওয়া হয়েছে। ভাই আপনারা বুঝতেই পারছেন এখানে কৃতকাজ কতটুকু হয়েছে। কৃতকাজ ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এফ ইন্টু এস ইন্টু হচ্ছে গিয়ে কজ অফ 30 ডিগ্রি, এফ ইন্টু 30 ডিগ্রি না 60 ডিগ্রি, মাই ব্যাড 60 ডিগ্রি। সেখানে এফ কত 2 নিউটন, এস কতটুকু 5 মিটার, ইন্টু কজ 60 ডিগ্রির মান কত, কজ 60 ডিগ্রির মান কিন্তু হাফ, তাই না? সেখান থেকে আমরা বলতে পারি 5 জুল। অনেকেই কিন্তু আমাকে বলছেন ডব্লিউ কৃতকাজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 5 জুল। ঠিক আছে, সো আশা করি আপনারা এই অঙ্কটা করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। ভাইয়া এরপর থেকে আমি ইনশাল্লাহ হোমওয়ার্ক যতগুলো এর আগে দিয়েছি সবগুলোর সলিউশন শিট আমি আপনাদেরকে দিব, সলভ শিট আমি আপনাদেরকে দিব শনিবারের মধ্যে ইনশাল্লাহ। ঠিক আছে, একটু অপেক্ষা করেন কষ্ট করে, আমরা আপনাদেরকে এর আগ পর্যন্ত যতগুলো হোমওয়ার্ক দিয়েছি তার সলভ শিট দিব, এবং আজকে যতগুলো হোমওয়ার্ক আমি দিব সেগুলোরও সলভ শিট ইনশাল্লাহ খুব জলদি আমি আপনাদের জন্য দিয়ে দিব। সঙ্গে সঙ্গে দিব না, আমি দেখতে চাই আপনারা আজকে মানে আগে কি করতে চান, কি করতে পারেন, আপনাদের সেখান থেকে আমি হচ্ছে গিয়ে বিল্ড আপ করার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, সো ওই অঙ্কটা পেরেছেন, এই সলিউশনটা, তাহলে এই সলিউশনের ইয়েটা আমাদের লাগছে না আপাতত। পরবর্তী অঙ্কে আমি চলে যাই। পরবর্তী অঙ্কটা একটু আমাদের সাথে দেখেন প্লিজ কষ্ট করে। বলা হচ্ছে 80 কেজি ভরের কোনো ব্যক্তি 20 কেজি ভরের বস্তু মাথায় নিয়ে 10 মিটার লম্বা মই বেয়ে উপরে উঠল। 80 কেজি ভরের কোনো ব্যক্তি 20 কেজি ভরের কোনো বস্তু নিয়ে 10 মিটার লম্বা মই বেয়ে উপরে উঠলো। বলা হয়েছে মইটি আনুভূমিক তলের সাথে 60 ডিগ্রি কোণে অবস্থিত থাকলে মইটির উপরে উঠতে ব্যক্তিটি অভিকর্ষ বলের বিরুদ্ধে যে পরিমাণ কাজ করবে তা নির্ণয় করতে বলা হয়েছে, যেখানে আমাদের জি এর মান বলে দিয়েছে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা ওকে, আমরা এখন এটা একবার ইংরেজিতে পড়ে নিই আপনাদের জন্য। বলা হচ্ছে পার্সন of mass 80 kilogram climbing a ladder of length 5 meter with an object of weight 20 kilogram on his head. The ladder is placed at 60 degree angle horizontally with the floor. To climb up the ladder, what amount of work is done by the person against gravitational force? যেখানে জি এর মান বলে দিয়েছে আমাদের কাছে 10 meters per second squared. ঠিক আছে, আচ্ছা, সো এইটার জন্য আমরা যেটা করব, আমরা আগে ফিগারটা একটু আঁকবো, চিত্রটা আগে একটু এঁকে বোঝার চেষ্টা করবো যে কি হচ্ছে। সো ধরে নিচ্ছি 80 কেজি ভরের একজন ভদ্রলোক, এই হচ্ছে কি 80 কেজি ভরের একজন ভদ্রলোক, এবং তার মাথায় একটা 20 কেজি ভরের বোঝা। তাহলে টোটাল সিস্টেমের মাস কিন্তু আমরা বলতে পারি কত, 100 কিলোগ্রাম। ঠিক আছে, 100 কিলোগ্রামের একটা বোঝা। বলা হচ্ছে 10 মিটার লম্বা মই বেয়ে উপর উঠবে। এটা ধরে নিচ্ছি এই যে মই যেটা, সেই মই বলছি 10 মিটার লম্বা। ঠিক আছে, কিন্তু বলা হয়েছে যে মইটি অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আছে। সো এটা ধরে নিচ্ছি দেয়াল, এই দেয়ালের সাথে আমরা যেহেতু মইটাকে ঠেস দিয়ে রেখেছি বলেছি এটাও, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি যদি বলি যে এই পুরো সিনারিওতে, এই পুরো অবস্থায়, এই পুরো জায়গায় আমাদের যে ভদ্রলোক আছেন সেই ভদ্রলোকের ওজন কোন দিকে কাজ করেছে, খাড়া নিচের দিকে। ওজন কাজ করেছে খাড়া নিচের দিকে, এবং ভদ্রলোক উঠেছেন কোন দিকে, খাড়া উপরের দিকে। সো আমরা যেহেতু বলেছি এগেইনস্ট গ্র্যাভিটেশনাল ফোর্স, আমরা কিন্তু বলতে পারি এখানে কৃতকাজ ডব্লিউ ইকুয়ালস টু ঋণাত্মক কাজ হবে, অবশ্যই নেগেটিভ ওয়ার্ক ডান হবে, সেটা হচ্ছে বল কতটুকু, এমজি টাইমস। তার জন্য হচ্ছে গিয়ে এই যে লাল যে দৈর্ঘ্যটুকু আছে, সে এই লাল দৈর্ঘ্যটুকু বা আমাদের এখানে আমি সবুজ কালি দিয়ে যে দৈর্ঘ্যটুকু দেখিয়ে দিচ্ছি, এই দৈর্ঘ্যটুকু উনি অভিকর্ষ বলের বিরুদ্ধে অতিক্রম করেছে। কারণ অভিকর্ষ বল খেয়াল করে দেখেন, অভিকর্ষ বল কিন্তু ওয়াই এক্সিস বরাবর কাজ করছে। সুতরাং ওয়াই এক্সিস বরাবর তার যে সরণ, ওয়াই এক্সিস বরাবর তার যে সরণ, সেইটুকু সরণ নিয়ে আমরা চিন্তা করব। ওয়াই এক্সিস বরাবর সরণটুকু আমি ধরে নিয়েছি কতটুকু, এইচ। এম কত 100, জি কত 10 বলে দিয়েছে ধরতে, এইচ কত, এইচ হবে 10 sin 60, 10 sin 60। সো এখান থেকে আপনারা একটু ক্যালকুলেশন করে আমাকে বলেন তো ভাইয়া ডব্লিউ এর মান কতটুকু আসে। 100 cos 30ও বলতে পারেন, কোনো সমস্যা নাই, বাট ভাইয়া এই জিনিসটা বুঝতে হবে যে আমরা বলেছি মইটি অনুভূমিক তলের সাথে 60 ডিগ্রি কোণে আছে। সো এই কোণটার সাথে যদি 60 ডিগ্রি কোণে থাকে, তাহলে এই দৈর্ঘ্যটা অবশ্যই sin 60 এর জন্য হবে, বা cos 30, হয় sin 60 অথবা cos 30, যেভাবে আপনি চিন্তা করেন না কেন। ঠিক আছে, অনেকেই আমি বুঝতে পারছি না কেন জানি cos 60 বলছেন, ভাইয়া cos 60 হবে না, এটা হচ্ছে গিয়ে cos 30 হবে। যদি এই কোণটার কথা চিন্তা করেন 30 ডিগ্রি, তাহলে হচ্ছে গিয়ে এটা cos 30 হবে, আদারওয়াইজ sin 60 হবে। আমি sin 60 দিয়ে কাজ করছি, 100 × 10 ×
10 sin 60 gives us the value of হচ্ছে 8660 8660 8660.25 8660.25 জুল। এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য। ঠিক আছে? ভাইয়া আমি আবারও বলছি, আবারও বুঝিয়ে দিচ্ছি, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আমি অবশ্যই এই ব্যাপারটা বলে দিচ্ছি। ঠিক আছে? ভাইয়া মান দেওয়ার টাইমে নেগেটিভ মান দিব কি দিব না? দিব না। মানে আমরা এখানে যখন উত্তর বলবো, উত্তরের সময় আমরা নেগেটিভ বলবো না। কারণ আমাদের প্রশ্নে বলেছে অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজ করবে তা নির্ণয় করো। প্রশ্নই করেছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কতটুকু কাজ করবে নির্ণয় করবো। চলো ধনাত্মক মানটা বলবো, ধনাত্মক মানটা বলবো। ঠিক আছে? আমি আরেকটা স্লাইডে অবশ্যই রিপিট করছি, প্লিজ 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 খেয়াল করেন, আমি রিপিট করছি। কোয়েশ্চেনে কি বলেছে? কোয়েশ্চেনে বলেছে 80 কেজি ভরের একজন ভদ্রলোক 20 কেজি ভরের বস্তু মাথায় নিয়ে 10 মিটার লম্বা মই বেয়ে উঠতেছে। তো এই হচ্ছে কি 80 কেজি ভরের ভদ্রলোক, তার মাথার উপর 20 কেজি ভরের বোঝা, তাহলে টোটাল সিস্টেমের ভর হচ্ছে 100 কেজি। টোটাল সিস্টেমের ভর হচ্ছে 100 কেজি। এই ভদ্রলোক এবার বলা হয়েছে 10 মিটার লম্বা একটা মই বেয়ে উঠবে। মইয়ের দৈর্ঘ্য কতটুকু বলছে? 10 মিটার লম্বা একটা মই বেয়ে উঠবে। এবং মই বেয়ে যেহেতু সে উপরে উঠতেছে, অবভিয়াসলি সেটা কোনো একটা এরকম দেয়ালের সাথে হেলান দেওয়া মইটা, তাছাড়া তো আসলে মই বেয়ে ওঠার কোনো কারণ নাই, তাই না? আমাদের প্রশ্নে বলেছে, খেয়াল করে দেখেন, ভালো মতো দেখেন, মইটি আনুভূমিক তলের সাথে, দেখেন মইটি আনুভূমিক তলের সাথে 60 ডিগ্রি কোণ করছে। তাহলে আপনি দেখেন আমার এই চিত্র অনুযায়ী আনুভূমিক তল কতটুকু? আনুভূমিক তল এইটুকু। এই যে আনুভূমিক তলের সাথে সে 60 ডিগ্রি কোণ করে মইটা আছে। খুব ভালো কথা। আমাদের কাছে কাজ জানতে চাইছে। এখন কোন কাজ জানতে চাইছে? বলছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। ওয়ার্ক ডান এগেইনস্ট গ্র্যাভিটেশনাল ফোর্স। ওয়ার্ক ডান এগেইনস্ট গ্র্যাভিটেশনাল ফোর্স। হোয়াই দ্য হেল ইজ দ্যাট? হোয়াই দ্য হেল ইজ দ্যাট? যখন বলেছে অভিকর্ষ বলের বিরুদ্ধে, অভিকর্ষ বলের বিরুদ্ধে, একজন ভাইয়া প্রশ্ন করছি, দেখতে পাচ্ছেন আমি প্রশ্নটা হারিয়ে ফেললাম। ইরফানুল ভাইয়া, রুশো, রুশো অথবা আরেকজন আমাকে জিজ্ঞেস করছেন, আমি জানি না, বলছেন যে ওয়াই অক্ষ বরাবর কেন বল কাজ করছে? কারণ আমরা বলেছি অভিকর্ষ বলের বিরুদ্ধে। সো অভিকর্ষ বলের বিরুদ্ধে এফ ইন্টু এস নিয়ে যখন কাজ করব, এই এফটা যদি অভিকর্ষ বল হয়, অভিকর্ষ বলটা কোন অক্ষ বরাবর কাজ করছে? ওজন কোন অক্ষ বরাবর কাজ করছে? ওজন শুধুমাত্র ওয়াই এক্সিস বরাবর কাজ করছে। সো ওয়াই এক্সিস বরাবর বল, সুতরাং সরণ কিন্তু ওয়াই এক্সিস বরাবরই হচ্ছে, ডিসপ্লেসমেন্ট ওয়াই এক্সিস বরাবর হচ্ছে। দেখেন একদম যাত্রার শুরুতে টি ইকুয়ালস টু 0 তে আমাদের এই ভদ্রলোক মাটিতে ছিল, আমাদের ভদ্রলোক টি ইকুয়ালস টু 0 তে কই ছিল? মাটিতে ছিল। নির্দিষ্ট সময় চলে গেছে, নির্দিষ্ট সময় পর ভদ্রলোক কোথায় আছে? সে কি সিঁড়ি বাই এখানে উঠে গেছে না? এই হচ্ছে ভদ্রলোকের অবস্থান, সিঁড়ি বাই এখানে চলে আসছে না? সো নিচে থেকে উপরে উঠছে, নিচে থেকে ভদ্রলোক উপরের দিকে উঠছে, তাহলে তার সরণটা কোন দিকে হয়েছে? খাড়া উপরের দিকে হয়েছে না? ওয়াই অক্ষ বরাবর হয়েছে না? অবশ্যই। সো আমরা তাহলে এই যে ওয়াই অক্ষ বরাবর সরণ কতটুকু, এই পুরা জায়গাটাই তো ওয়াই অক্ষ বরাবর সরণ না? এই মানটুকু, এই মানটুকু। সো এটা যদি অতিভুজ হয়, এই কালো রেখাটা যদি অতিভুজ হয় আমাদের জন্য, সো এই পার্পল কালারের এই লেখাটা অবশ্যই কি লম্ব। সো এটা আমাদের জন্য হবে 10 sin 6। এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 10 sin 60। সো mg ইন্টু 10 sin 60। এবার mg এর মান বসিয়ে দেন, mg এর মান বসিয়ে দিলে 866 সামথিং হচ্ছে গিয়ে আমাদের কাছে answer। ঠিক আছে? অভিকর্ষের বিরুদ্ধে যেহেতু, সো এই জন্য আমাদের জন্য এরকম সিচুয়েশন হয়েছে। আশা করি এবার বুঝতে পেরেছেন, আশা করি এবার বুঝতে পেরেছেন, সমস্যা হয়নি। ঠিক আছে? আমরা সামনে এগিয়ে যাই, আশা করি আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। ঠিক আছে? এনিওয়েজ এই সলিউশনটা তাহলে আর করছি না। ওকে, ঠিক আছে। আটকে যাচ্ছে ভাই, এই জন্য খুবই দুঃখিত, খুবই দুঃখিত, খুবই দুঃখিত। ওকে, এবার দেখেন কাজ হওয়া এবং না হওয়ার কারণ, কাজ হওয়া এবং না হওয়ার কারণ। এই দেখেন আমি একটু আগে যে অনুধাবনমূলক কাজ দিয়েছি একটা হোমওয়ার্ক, সেটার অ্যান্সার কিন্তু এখানেই দেওয়া আছে, সেটার অ্যান্সার কিন্তু এখানেই দেওয়া আছে। অ্যান্সারে বলছে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, যে কোনো মুহূর্তে পৃথিবীর সরণের অভিমুখ ওই বৃত্তচাপের স্পর্শক বরাবর হয়। ধরে নেন এই হচ্ছে কি সূর্য, এবং ধরে নেন এই হচ্ছে পৃথিবীর অবস্থান, এই হচ্ছে পৃথিবীর অবস্থান যে কোনো একটা মুহূর্তে। হ্যাঁ, তো এই মুহূর্তে তার সরণটা অবশ্যই বৃত্তপথের স্পর্শক বরাবর হবে, এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না। কিন্তু সূর্য পৃথিবীকে যে মহাকর্ষ বলে আকর্ষণ করে, তা সবসময় পৃথিবী থেকে সূর্যের অভিমুখে, অর্থাৎ মহাকর্ষ বলটা এই দিকে। সো মধ্যবর্তী কোণ কত? সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু সূর্যের আকর্ষণ বলের অভিমুখ এবং পৃথিবীর সরণের অভিমুখ সবসময় লম্ব হয়, সো দিস ইজ বাই পৃথিবীর আবর্তনের সময় সূর্যের মহাকর্ষ বল কোনো কাজ করে না, কোনো কাজ করে না। ঠিক আছে? সো এই দেখেন আমি কিন্তু একটু আগে যে হোমওয়ার্ক দিয়েছি সিকিউর, সেই সিকিউর অ্যান্সার কিন্তু এখানে দিয়ে দিয়েছি। প্লিজ হোমওয়ার্কটা করবেন, যদি এখানে দেওয়া আছে হোমওয়ার্কটা করেন। এই চিত্রটা আঁকেন, এই লাইনগুলো লিখে দেন আপনি আমাকে খাতায়, এই লাইনগুলোই আপনি আমাকে লিখে দেন, আমি তাও খুশি হব। আমি চাই আপনাদের ম্যাক্সিমাম প্র্যাকটিসটা
করার জন্য, ম্যাক্সিমাম প্র্যাকটিসটা করানোর জন্য। প্লিজ প্লিজ প্র্যাকটিসটা করবেন ভাইয়া, আমি এটুকু আপনাদেরকে কথা দিচ্ছি। আপনারা যদি প্রচুর প্র্যাকটিস করেন, এক সময় দেখবেন 5 মাস পরে দেখবেন এগুলো প্রচন্ড পানির মতো সোজা লাগছে আপনাদের কাছে, বিশ্বাস করেন আমার কথা। এই জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে ভাইয়া, ঠিক আছে? এই জন্য প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। এরপরে দেখেন, এই যে একটু আগে যে বলছিলেন যে ভাইয়া ওজনের ব্যাপারটা বুঝি নাই, এখানে দেখেন বলা হচ্ছে হাতে একটি ব্যাগ নিয়ে সমতল পথে হাঁটলে ব্যাগটির ওজন অর্থাৎ অভিকর্ষ বল কোনো কাজ করে না। আমি যদি এই চিত্রটা একবার আঁকি, ধরেন এই হচ্ছে একজন ভদ্রলোক হাঁটছেন এবং তার হাতে একটা ব্যাগ আছে, ব্যাগের ওজন কোন দিকে কাজ করছে? ব্যাগের ওজন অবশ্যই এমজি খাড়া নিচের দিকে কাজ করবে, ব্যাগের ওজন অবশ্যই এমজি খাড়া নিচের দিকে কাজ করবে। এবং এই এমজির জন্য ব্যাগের যে সরণ হচ্ছে, সেই সরণটা সোজা এক্স অক্ষে ধনাত্মক দিক বরাবর চলে যাচ্ছে, বস্তুটাকে নিয়ে ব্যাগটাকে নিয়ে সোজা এক্স অক্ষর বরাবর আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? সো বলা হচ্ছে, খেয়াল করে দেখেন এখানে খুব ভালো মতো ব্যাখ্যাটা বাংলায় বলা হচ্ছে গিয়ে হাতে একটি ব্যাগ নিয়ে সমতল পথে হাঁটলে ব্যাগটির ওজন অর্থাৎ অভিকর্ষ বল কোনো কাজ করে না, কারণ সমতল পথে হাঁটায় ব্যাগটির সরণ অনুভূমিক রেখা বরাবর অর্থাৎ অভিকর্ষীয় বলের সাথে লম্ব দিকে হয়। তাই ব্যাগটি সরণ হলেও অভিকর্ষ বল কোনো কাজ করবে না, অর্থাৎ এই ক্ষেত্রে অভিকর্ষ বল একটি কাজহীন বল, কিন্তু ব্যাগ নিয়ে উঁচু নিচু পথে হাঁটলে অভিকর্ষ বল তখন কাজ করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার। হ্যাঁ, ব্লার যদি হয়ে থাকে কোনো কারণে, এটা আপনাদের ইয়ের জন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এই জন্য খুবই কষ্ট পাচ্ছি আমি আসলে, আপনাদের জন্য নেটের জন্য হচ্ছে গিয়ে ঝামেলা হচ্ছে, বাট ইনশাল্লাহ আশা করি একদিন ডিজিটাল গ্রুপ হয়ে যাবে এবং ইনশাল্লাহ হচ্ছে গিয়ে আমরা চমৎকার নেট স্পিডে কাজ করতে পারবো। আর রাফি স্যারের মতো ক্লাস করাবো ইনশাল্লাহ ভাইয়া, দোয়া রাখেন। চেষ্টা করছি, একটু সময় লাগছে হয়তো, বাট করবো সবই করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ব্যাগ দিয়ে সিঁড়ি নিয়ে উঠলে কি হয় ভাইয়া? ব্যাগ দিয়ে সিঁড়ি নিয়ে উঠলে কি হয় সেটা একটু আগের অঙ্কেই দেখিয়ে দিয়েছে, এই যে এই অঙ্কে দেখিয়ে দিয়েছি। এই অঙ্কে ব্যাগ নিয়ে, ধরেন এই বোঝাটা মাথায় না নিয়ে একটা ব্যাগে করে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, তাইলে কিন্তু এই ঘটনাই ঘটবে। আর যারা যারা বলছেন ভাই এখানে কিরকম হবে উত্তর, এম এর মান হবে 100, সিস্টেমের ভর, জি এর মান বলেছে 10 ইন্টু 10 সাইন 60 ডিগ্রি, এই ক্যালকুলেশনটা করে আমি কিন্তু একটু আগের এই স্লাইডে অ্যান্সার বলে দিয়েছিলাম 8660.25, 8660.25 জুল। অ্যাটলিস্ট আমার ক্যালকুলেশনে সেই মানটাই কিন্তু এসেছে, ঠিক আছে? সেই মানটাই কিন্তু এসেছে। সো আশা করি এই পার্টটুকু বুঝতে পারবেন, ঠিক আছে? এনিওয়েজ আমরা হচ্ছে গিয়ে কাজ না হওয়া শর্তে ছিলাম, ব্যাগ নিয়ে ব্যাপারটা বোঝাইছিলাম। এবার এখানে দেখেন একটি পাথরে দড়ি বেঁধে ঘোরালে পাথরটি হাতের আঙ্গুলের চারদিকে বৃত্তপথে ঘুরতে থাকে। আমার কাছে এই মুহূর্তে কোনো চাবির রিং নাই, চাবির রিং থাকলে আমি ঘুরায় দেখাইতে পারতাম আর কি আসলে, বাট আপনারা সবাই অনেকে হয়তো বা চাবির রিং হাতে ঘুরাইছেন, তাই না? বা বাকের ভাই একসময় এরকম চাবির রিং হাতে ঘুরাইতো, তার বাইকের চাবি অথবা এরকম অনেক রিং হাতে ঘুরাইতো। হ্যাঁ, তো ধরেন এরকম একটা আঙ্গুলের মধ্যে, ধরেন এটা আঙ্গুলের মধ্যে হচ্ছে কি একটা এরকম সুতার সাহায্যে এরকম পাথর আছে, পাথরটাকে যদি ঘুরায় নিয়ে আসি আমরা, ঠিক আছে? যদি এটা বৃত্তপথ হয় নাই, খুবই দুঃখিত, এটা বৃত্তপথ হয় না, এবার ধরে নেন না যে বৃত্তপথে ঘুরে আসতেছে। সো এই যে বৃত্তপথে সে ঘুরে আসবে, জি ভাইয়া বলেন। আপনার ওই চিত্রটার নিচে বৃত্তটা পড়ে গেছে, আপনি কাইন্ডলি যদি আপনার ও, থ্যাংক ইউ। আমার চিত্র না, আমার ছবি ভাইয়া, আমার চিত্র। আচ্ছা, বাংলায় বললাম। আরে কোনো সমস্যা নাই জোয়ার, ভাল লাগছে, খুবই ভাল লাগছে। মাইন্ড করছো? মানে আমি একটু মানে বেসিক্যাল, হ্যাঁ, না ওই ধরো অনেকে ক্লাস করতে করতে যদি বোর ফিল করে, তাহলে হচ্ছে গিয়ে এই জন্য মনে করো ইয়ে করতেছি, যেমন 1.5 কে ক্লাস করতেছে এই মোমেন্টে দেখতে পাচ্ছি। সো ভাল লাগতেছে, কিন্তু আজকে অন্যান্য দিনে আমার তো বোধহয় 1.2 1.3 তে ওঠে, এখন 1.5, একটু আগে 1.6 ছিল। যাই হোক, সমস্যা নাই। সরি জোয়ার ভাই, মাইন্ড করো না। হ্যাঁ, শুরু করেন। চমৎকার। So এই হচ্ছে হাতের আঙ্গুল, এই হচ্ছে ধরে নিচ্ছি আমাদের হাতের আঙ্গুলের উপর একটা পাথর বাইধা রাখছি, সেই ভদ্রলোকটাকে আমরা এরকম বৃত্তপথে ঘুরায় নিয়ে আসছি, ঠিক আছে? সো বৃত্তপথে যদি ঘুরায় নিয়ে আসি, যেটা বলা হচ্ছে যে বৃত্তপথে ঘুরতে থাকবে, এখানে দড়ির যে টান আপনারা সবাই বুঝতে পারতেছেন। আগে ছোটবেলায় ইয়ো ছিল, বাকের ভাইকে, এটা আমরা সবাই জানি বাকের ভাইকে। সো হাতের মধ্যে মনে করে নিয়ে ঘুরাচ্ছি, সো হাত বরাবর, আঙ্গুল বরাবর কিন্তু আমি জানি দড়ি টান খাবে, আপনারা কিন্তু একটা ফোর্স আপনার আঙ্গুল বরাবর ফিল করবেন। সো সেই টানটা হচ্ছে এখানে অভিকেন্দ্র বল মানে কেন্দ্রমুখী বল। অতএব পাথর ঘোরার সময় দড়ির টান কোনো কাজ করবে না, এখানে দড়ির টান কোনো কাজ করবে না। অন্য কোনো বল দ্বারা কাজ হইতেও পারে, কিন্তু এখানে দড়ির টান কাজ করবে না। একটু আগে আমাদের অভিকর্ষ বল কোনো কাজ করবে না, কে কাজ করবে না সেটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন এখানে সূর্যের মহাকর্ষ বল কোনো কাজ করবে না। তো কে কাজ করবে না, এইগুলো হচ্ছে কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, এই জিনিসগুলো একটু অবশ্যই প্লিজ কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে?
এনিওয়েজ এর পরে আর একটা ব্রেইন টিজার দিয়েছি আপনাদের জন্য। বলা হচ্ছে একজন ব্যক্তি স্রোতের বিপরীতে এমন ভাবে সাঁতার কাটছে যে সে নদীর তীর সাপেক্ষে স্থির রয়েছে। ব্যাপারটা চিন্তা করেন। খুবই ফানি একটা ইমেজ মাথায় আসতেছে আমার এই মুহূর্তে, যে একটা জায়গায় এরকম নদীতে স্রোত আছে, স্রোতের জন্য স্রোতের একটা বেগ আছে, কিন্তু সেই জায়গায় একজন ভদ্রলোক এমন ভাবে সাঁতার কাটতেছেন, সে প্রচুর সাঁতার কাটতেছেন, কিন্তু হচ্ছে গিয়ে উনি নদীর তীর সাপেক্ষে স্থির রয়েছেন। ঠিক আছে, তো ওই ব্যক্তি কোনো কাজ করছে কি, ব্যাখ্যা করো, জানতে চাওয়া হয়েছে। এই পুরো সিনারিওটা আপনাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এক ব্রেইন টিজার তো ভাইয়া ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ আশা করি একবার চিত্রটা যেহেতু আমি এঁকে দিয়েছি, বুঝতেই পারছেন কখন লোক স্রোতের তীরের সাপেক্ষে স্থির থাকবে যদি সে স্রোতের বিপরীত দিকে আসলে না যায়। ঠিক আছে, তো এইরকম একটা ব্যাপার আপনারা কেন এরকম হচ্ছে ব্যাখ্যা করে দিয়েন একটু আমাকে, আমি খুবই খুশি হব। সিকিউতে হোমওয়ার্ক হিসেবে এই জিনিসটা আপনাদের জন্য থাকবে। অবশ্যই কাজ করছে না, অবশ্যই কাজ করছে না, সে প্রচন্ড বোকা একটা লোক। ঠিক আছে, কেন করছে আমি এরকম জানি না, বাট ফিজিক্স আমাদেরকে বুঝছেন আনন্দ দিতে চায়। আপনারা অনেকে মনে করেন ফিজিক্স খুব কাঠখোট্টা একটা সাবজেক্ট, ভাইয়া ফিজিক্স মোটেও কাঠখোট্টা সাবজেক্ট না। ফিজিক্স প্রচন্ড একটা মজার মজার সাবজেক্ট আর কি। ঠিক আছে, সো যাই হোক, আমরা এরকম বেশ ফানি একটা সিচুয়েশন পেলাম। এবং আরেকটা ব্রেইন টিজার, কোন বস্তুকে সমদ্রুতিতে ঘোরানো হলে কাজ হয় কিনা ব্যাখ্যা করো, এটাও আমি আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এবং এই হোমওয়ার্ক গুলোর জন্য ফিগার আঁকা মাস্ট। প্লিজ অবশ্যই ফিগার এঁকে দেখাবেন আপনারা আমাকে। ঠিক আছে, এখানেও আপনারা আমাকে ফিগার এঁকে দেখাবেন। একটু আগে আরো একটা ব্রেইন টিজার দিয়েছি, সেই ব্রেইন টিজারের মধ্যেও প্লিজ যখন আপনারা সলভ করবেন, প্লিজ অবশ্যই হচ্ছে গিয়ে আমাকে দেখাবেন ছবি এঁকে, আমি খুবই খুশি হব। এবার কাজের প্রকার ভেদে আসি, টাইপস অফ ওয়ার্ক। ঠিক আছে, টাইপস অফ ওয়ার্ক রিপিট প্লিজ ভাইয়া একবার দেখে নিন ভিডিওটা কষ্ট করে। জাফর ভাইয়া প্লিজ একটু ঠান্ডা মাথায় দেখেন, পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এবার কাজে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ, ভাইয়া বলের দ্বারা কাজ আর ঋণাত্মক কাজ বোঝানোর তেমন কিছু নাই। আমি তাও একবার বলছি, ধরে নেন আমাদের একটা প্ল্যাটফর্মের উপরে একটা বস্তু আছে, আপনি এফ পরিমাণ বল প্রয়োগ করেছেন, এবং এফ পরিমাণ বলটা আপনি কোন অক্ষ বরাবর প্রয়োগ করছেন, এক্স অক্ষ বরাবর প্রয়োগ করছেন। ঠিক আছে, এবং এই এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে আপনি যখন যাত্রা শুরু করেছেন টি ইকুয়ালস টু 0, যাত্রা শেষ করেছেন টি ইকুয়ালস টু টি সেকেন্ড, শুরু করেছিলেন আপনি এ বিন্দু থেকে বল প্রয়োগ করা, আপনি এসে অবজার্ভ করছেন বি বিন্দু থেকে, এবং এ থেকে বি পর্যন্ত তার যে সরণ ডিসপ্লেসমেন্ট, সেই সরণটা এস হচ্ছে গিয়ে আমাদের জন্য এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, আচ্ছা, সো এখান থেকে আমরা যদি কৃতকাজের রাশিমালা জানতে চাই, ডব্লিউ ইকুয়ালস টু হবে এফ ইন্টু এস, ডট গুণফল অবশ্যই ইকুয়ালস টু হবে এফ এস কস থিটা, এবং থিটা আপনি দেখতে পাচ্ছেন এখানে থিটার মান কত, থিটার মান হচ্ছে এখানে 0 ডিগ্রি। সো আমি এখান থেকে কৃতকাজ ডব্লিউ ইকুয়ালস টু পাবো প্লাস এফ এস, ধনাত্মক কৃতকাজ বা ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, অথবা পজিটিভ ওয়ার্ক ডান। ঠিক আছে, অথবা পজিটিভ ওয়ার্ক ডান। ঠিক আছে, ওকে, চমৎকার চমৎকার চমৎকার। সো ইনশাল্লাহ এটুকু আসলে বুঝতে পারছেন। ভাইয়া হোমওয়ার্ক দেখাবেন কিভাবে, হোমওয়ার্ক করে গ্রুপে আপলোড করে দিয়েন, বা আমাকে ইনবক্স করেন, বা আমার গ্রুপে আপলোড করে দিয়েন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, অনেক জায়গা আছে আপনাদের হোমওয়ার্ক দেখানোর, বাট কইরেন, হোমওয়ার্ক কইরেন। আর যদি দেখানোর কোনো ঝামেলা হয় দেখায়েন না, সমস্যা নাই, বাট কইরেন, তাও কইরেন, করাটা আসলে ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ, নেগেটিভ ওয়ার্ক ডান। ঋণাত্মক কাজ বলতে কি বুঝি, ওই যে ধরেন কোনো একটা বস্তুর উপর একটু আগে দেখে এসেছিলাম, যে কোনো একটা বস্তুর উপর আপনি বল প্রয়োগ করেছেন এক্স অক্ষের ডান দিকে, বাট কোনো একটা কারণে সেই বস্তুটা সরে গিয়েছে এক্স অক্ষের বাম দিকে। ঠিক আছে, বল আপনাদের জন্য এক্স অক্ষের ডান দিকেই আছে, বাট তার সরণ হচ্ছে এক্স অক্ষের বাম দিকে, দিস ইজ এস। তাহলে আপনি এখানে বুঝতে পারবেন থিটা ইকুয়ালস টু হবে 180 ডিগ্রি, মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, সো ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কজ 180, এফ এস কজ 180, এবং এখান থেকে আপনারা ঋণাত্মক কৃত কাজ পাবেন, সেটাই হচ্ছে বলের বিরুদ্ধে কাজ বা নেগেটিভ ওয়ার্ক ডান। ঠিক আছে, ঘর্ষণ বল কাজ করবে না, অবশ্যই ঘর্ষণ বল কাজ করবে ভাইয়া। ঘর্ষণ বল এখানে ধরে নিচ্ছি আমরা, এখানে ঘর্ষণ শূন্য ধরে নিচ্ছি। ঠিক আছে, ঘর্ষণের মান আমরা এখানে শূন্য ধরে নিচ্ছি, এটা একটা মসৃণ তল, মসৃণ তল। ঠিক আছে, যেহেতু আমাদের কথা ঘর্ষণের কথা বলা নাই, আমরা মসৃণ তল নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, ওকে, নেগেটিভ ওয়ার্ক ডানের এক্সাম্পল দিব ভাইয়া। নেগেটিভ ওয়ার্ক ডানে তো অনেক এক্সাম্পল হয়, ধরেন ওই যে একটু আগে ঘর্ষণের কথা আসছে, তো যদি কোনো কারণে ঘর্ষণ বল কাজ করে, আপনি একটা বস্তুকে আপনার দিকে টেনে নিয়ে আসতেছেন, সামনে টেনে নিয়ে আসতেছেন, কিন্তু ঘর্ষণ কিন্তু অপোজিট দিকে কাজ করতেছে, সো ঘর্ষণ বলের বিরুদ্ধে যে কাজ হবে সেটা একটা নেগেটিভ ওয়ার্ক ডান। একটা বস্তুকে আপনি মনে করেন উপরের দিকে তুলতেছেন, বাট অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে, সো উপরের দিকে তুলতেছেন, অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে, অবশ্যই এখানে কি হচ্ছে, নেগেটিভ ওয়ার্ক ডান হচ্ছে অভিকর্ষ বলের হবে, তাই না? তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে গিয়ে ঋণাত্মক কাজ। ওকে,
ওকে, চমৎকার চমৎকার চমৎকার। এরপর হচ্ছে গিয়ে আমরা কি বলছিলাম এখানে, শূন্য কাজ, জিরো ওয়ার্ক ডান। হ্যাঁ, শূন্য কাজ কখন হয়? শূন্য কাজ হচ্ছে গিয়ে ওই যে ডব্লিউ ইকুয়ালস টু, আপনারা দেখতে পাচ্ছেন ডব্লিউ ইকুয়ালস টু আমরা জানি এফ ডট এস, এফ ডট এস। তো এখানে আমরা বলতে পারি এফ এস কস থিটা, এফ এস কস থিটা। তো কাজ যদি শূন্য হয় তার মানে এটা জিরো হবে, যদি শূন্য কাজ তার মানে এফ জিরো, মানে এফ এস কস থিটার মান জিরো। তাহলে হয় এফ ইকুয়ালস টু জিরো, অথবা এস ইকুয়ালস টু জিরো, অথবা cos থিটা ইকুয়ালস টু জিরো। এই তিনটা ক্ষেত্রে, এই তিনটা শর্তে আমাদের কৃতকাজ শূন্য হবে। অর্থাৎ লব্ধি বল যদি শূন্য হয়, কোন একটা বস্তুর উপর লব্ধি বল যদি শূন্য হয়, কাজ হবে না। কোন বস্তুর যদি বল প্রয়োগের ফলে স্মরণ না হয়, কাজ হবে না। এবং কোন বস্তুর উপর বল এমন ভাবে প্রয়োগ করা হয়েছে যদি cos থিটা শূন্য, অর্থাৎ থিটা যদি হয় 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি মানে কি, বল এবং স্মরণ পরস্পরের উপর লম্ব, বল এবং স্মরণ পরস্পরের উপর লম্ব, সেক্ষেত্রে আমরা শূন্য কাজ পাচ্ছি। সেখানে আমরা হচ্ছে গিয়ে শূন্য কাজ পাচ্ছি। তিনটা ক্ষেত্র, তিনটা ক্ষেত্র, বল লব্ধি বল শূন্য হলে, ঠিক আছে, এটা লব্ধি বল, লব্ধি বল শূন্য হলে, স্মরণ শূন্য হলে, এবং বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি করে, এই তিনটা ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা কি পাবো, এই তিনটা ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে শূন্য কাজ পাবো। হ্যাঁ, জিরো কাজ, হ্যাঁ শূন্য কাজ মানে আকাম, আকাম না, আমরা ওদিকে না যাই, আকামের ক্ষেত্রে না যাই। সেখানে দেখেন ব্রেইন টিজার কি কি শর্তে কাজ শূন্য হয়, এটা আপনারা একটু আমাকে লিখে দিবেন হোমওয়ার্ক হিসেবে, ঠিক আছে, কি কি শর্তে কাজ শূন্য হয়, এক্সাম্পল সহ যদি লিখে দিতে পারেন খুবই 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 ভালো, মানে খুশি হব আমি, ঠিক আছে। আমি সবগুলো ব্রেন টিজারের ইনশাল্লাহ একসময় অ্যান্সার দিয়ে দিব, হ্যাঁ টেনশন করেন না, টেনশন করেন না, ঠিক আছে। ডলি আপু আমাকে বলছেন, ঠিক আছে। এনিওয়েজ, জেনে রাখো একটা ব্যাপার বলছি, যে একজন ব্যক্তি বিশাল একটি ভবনকে ধাক্কা দিচ্ছে, এতে কাজ হবে কিনা? আমরা জানি কাজ ইকুয়ালস টু বল ইনটু বলের দিকে স্মরণের রূপাংশ। সো এক ব্যক্তি কোনো বিশাল ভবনকে ধাক্কা দিলে ভবনের উপর বল প্রয়োগ করা হয়, কিন্তু এতে ভবনের কোনো স্মরণ ঘটে না, স্মরণ না ঘটায় এক্ষেত্রে কোনো কাজ সম্পাদিত হবে না, ঠিক আছে। এটা এটা খুবই 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 সিম্পল কিন্তু একটা বর্ণনা আর কি, ঠিক আছে। সো ভাইয়া, আমরা যে ব্যায়াম করি সেগুলো কি তাহলে কোনো কাজ করা হয় না? ভাই, পদার্থ বিজ্ঞানের ভাষায় সেগুলো আমরা কাজ বলবো না, ঠিক আছে। পদার্থ বিজ্ঞান একটু বেশ ট্রিকি আর কি, ট্রিকি। এনিওয়েজ, এরপর দেখেন বলা হচ্ছে 150 কেজি ভরের একজন ব্যক্তি 50 কেজি ভরের একটি বোঝা নিয়ে 4 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে নামলো। যদি সিঁড়িটি দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে এবং অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে থাকে, তবে দুই ক্ষেত্রে কত কাজ করলো? যদি সিঁড়িটি দেওয়ালের সাথে 60 ডিগ্রি এবং পরবর্তীতে অনুভূমিক লিখছি আমি, সরি, খুবই দুঃখিত আমার এরকম টাইপিং মিস্টেকের জন্য ভাইয়া, এটা আমি এরপর থেকে খেয়াল রাখবো ইনশাল্লাহ। জুবাইর ভাই একটু মনে করিয়ে দিন তো আমাকে, আমি ইনশাল্লাহ এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবো এরপর থেকে। সো যদি সিঁড়িটি দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে এবং অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে থাকে, তাহলে দুই ক্ষেত্রে কত কাজ হবে? A person of mass 150 kilogram came down along with the stair of 4 meter long with a load of 50 kilogram. If the inclination of the stair is 60 degree with the wall and 60 degree with the horizontal, find the work done by the person in both the cases. Work done by the person, ঠিক আছে, ভদ্রলোকের কাজ কিন্তু জানতে চাওয়া হচ্ছে, ভদ্রলোকের কাজ জানতে চাওয়া হচ্ছে, ঠিক আছে। সো এই জিনিসটা একটু হচ্ছে গিয়ে আপনারা হোমওয়ার্ক করে দিবেন আমাকে, এটা আপনাদের জন্য আজকে দেওয়া প্রথম হোমওয়ার্কের ম্যাথমেটিক্যাল প্রবলেম, ঠিক আছে। এই অঙ্কটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, আমি আগের পেজেও লিখে দিই আপনাদের জন্য হোমওয়ার্কের কথাটা, ঠিক আছে। এটা পারবেন, একটু আগে এরকম একটা অঙ্ক আমরা করেছি, সো ওই রকম অঙ্ক, দ্যাটস ওয়াই আমি আর রিপিট করছি না। এরপরে এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি কণার উপর এফ পরিমাণ বল প্রয়োগ করায় কণাটির আর পরিমাণ স্মরণ হয়, বলটি দ্বারা সম্পাদিত কাজ কত? The displacement of a particle is r is equals to 3i minus 2j minus plus k meters when force F is equals to 5i plus 3j minus 2k newtons is applied on it. What is the work done by the force? এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, ঠিক আছে। ওকে, সো এই কোয়েশ্চেনটার জন্য আমি জানি, আমি কৃতকাজের মান যদি হিসাব করতে যাই, W is equals to F টাইমস আর হবে, as simple as that, F টাইমস আর, ঠিক আছে। মানে ডট গুণন, বল এবং স্মরণের মধ্যবর্তী ডট গুণন। সুতরাং F কত? F হচ্ছে 5i প্লাস 3j মাইনাস 2k ডট, আর কত? আর হচ্ছে 3i মাইনাস 2j প্লাস k, রাইট। সো যদি আমরা ডট গুণফল করি হচ্ছে গিয়ে ক্রস না ভাইয়া, ডট গুণফল, ক্রস না ভাইয়া, ডট গুণফল, ঠিক আছে। সো ডট গুণফল যদি আমরা করি তাহলে এখান থেকে আমাদের মান কত আসতেছে দেখি তো, 5 3 are 15 মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 2 1 2, 15 থেকে 8 বাদ গেলে কত? 8 দুগুণে 16, তার মানে 7 আসা উচিত, তাই না? 7 জুল আসা উচিত না, আমি যদি খুব ভুল না করে থাকি। খুব ভাইয়ারে চমৎকার, 7 জুল, 7 জুল, 7 জুল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেকে অ্যান্সার বলছেন, তানভীর ভাইয়া, হাবিবা আপু, হুমায়ুন কবির ভাইয়া, সেজুতি হুমায়রা,
নাফিসা নূর জেরিন, তারপর শুভ ভাইয়া, বিধান ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চমৎকার, আই লাভ ইউ গাইজ। ভাইয়া আপনারা চমৎকার কাজ করছেন, আমার সাথে সাথে অঙ্ক করছেন, খুব ভালো লাগছে। এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল, এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল। প্লিজ 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 এবার সবাই একটু অঙ্কটার দিকে তাকাই, অঙ্কটা আমরা একটু দেখার চেষ্টা করব। বলা হচ্ছে 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার উঁচু থেকে একটি পেরেকের উপর পড়লে পেরেকটি মাটির ভেতরে 10 সেন্টিমিটার ঢুকে যায়। আবারও বলছি, 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার উঁচু থেকে একটি পেরেকের উপর পড়লে পেরেকটি মাটির ভেতরে 10 সেন্টিমিটার ঢুকে যায়। মাটির গড় প্রতিরোধ বল কত দুঃখিত নির্ণয় করতে বলা হয়েছে। An object of mass 5 kilograms falls from a height of 5 meter on a nail and the nail enters 10 centimeter inside the ground. Calculate the average resisting force of the ground. That's the question for us. 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার উঁচু থেকে, খুব ভালো কথা। 5 মিটার 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার উঁচু থেকে একটি পেরেকের উপর পড়লে পেরেকটি মাটির ভেতরে 10 সেন্টিমিটার ঢুকে যায়, খুব ভালো কথা। তো ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের জন্য 5 কেজি ভরের একটা বস্তু এবং বলা হচ্ছে 5 মিটার উঁচু থেকে সে একটা পেরেকের উপর পড়বে। তো ধরে নিচ্ছি এই হচ্ছে একটা পেরেক, এই হচ্ছে একটা পেরেক, যেই পেরেকের সাথে এই 5 কেজি ভরের বস্তুর যে গ্যাপ, যে ডিস্টেন্স, সেইটা দেওয়া আছে আমাদের জন্য 5 মিটার। সেটা দেওয়া আছে আমাদের জন্য কত? 5 মিটার। সাউন্ড যা খারাপ, এই কি সাউন্ড যা খারাপ কেন ভাইয়া? সাউন্ড কেন খারাপ মনে হচ্ছে? আমি খুবই দুঃখিত ভাইয়া, খুবই দুঃখিত। সকালে সাউন্ড কাজ আমি আছে। ক্লিয়ারলি পাচ্ছি। যদি সে অনেকে কেউ বলছেন sound খারাপ পেয়ে থাকেন তাহলে তার ইন্টারনেটের সমস্যা, একটু কাইন্ডলি হেডফোন ইউজ করে দেখতে চেক পারেন। করতে হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। কে একজন জানি বলছে, বুঝছো জোবাইর ভাইয়া, যে সকালে নাকি কাজ আছে, ফোন দিতে বলছে। তো আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করতেছে, ভাইয়া বলের মান কত, স্মরণের মান কত, আর কোণের মান কত বলেন তো, কাজ যেহেতু আছে। এনিওয়েজ সরি অ্যাবাউট দ্য লেম জোকস, বাট যাই হোক, ওকে ওকে, আমরা এখন দেখি। বলা হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তু 5 মিটার উপর থেকে একটি পেরেকের উপর পড়বে। 5 কেজি ভরের বস্তু 5 মিটার উপর থেকে পেরেকের উপর পড়বে। এরপরে পেরেকটি মাটির ভেতরে 10 সেন্টিমিটার ঢুকে যায়। এরপরে মাটির ভেতরে 10 সেন্টিমিটার ঢুকে যাবে হচ্ছে আমাদের পেরেক। খুব ভালো কথা, খুব ভালো কথা। সো হচ্ছে গিয়ে পেরেকটাকে, এটা হচ্ছে কেস 1 বা সিন 1, কেস 1 বা সিন 1। আচ্ছা সিন 1 বলি, কেস 1 বললে আবার অনেকে মনে করবে হয়তো দুইটা প্রশ্ন বলছে। সেটা সিন 1, ঠিক আছে। নাটকের চিত্রায়ন প্রথম পর্ব, না কি বলে প্রথম দৃশ্য। এই জুবাইর ভাই, তোমাদের কি ওই যে সহপাঠের মধ্যে কোনো নাটক ছিল? জি, আমাদের ক্লাস 10-এও ছিল। ওই যে এবং সিরাজউদ্দৌলা নাটকটা, নাকি হচ্ছে গিয়ে কবর, এরকম কোন নাটক? যাই হোক, সো এরকম দৃশ্যপট একটাই নাটক 1, ছিল। ওকে একটা নাটক ছিল, সমস্যা নাই। সো দৃশ্যপট 1, দৃশ্যপট 2, ঠিক আছে। সো দৃশ্যপট 2 এ কি হবে? দৃশ্যপট 2 এ আমরা দেখব যে এই যে পেরেকটা আছে, পেরেকটা মাটির ভেতরে ঢুকে যাবে, পেরেকটা মাটির ভেতরে ঢুকে যাবে। খেয়াল করে দেখেন, আমি অ্যাজিউম করে নিচ্ছি সিন 1 এ আমাদের যে পেরেক আছে সে মাটির উপরে, এরকম তার যে একদম লোয়েস্ট পয়েন্ট মাটির উপরে আছে। এবার লোয়েস্ট পয়েন্ট মাটির ভেতরে ঢুকে গেছে। কতটুকু ঢুকে গেছে? 10 সেন্টিমিটার ঢুকে গেছে, 10 সেন্টিমিটার ঢুকে গেছে। আমাদের কাছে প্রশ্ন করেছে মাটির গড় প্রতিরোধকারী বল নির্ণয় করো। এখন আমরা কি এতটুকু বলতে পারি, এই পুরো সিনারিওতে আমাদের জন্য আসলে কতটুকু কৃতকাজ হয়েছে, সেই কৃতকাজের হিসেব অনুযায়ী কিন্তু আমরা আসলে কাজ করব, ঠিক আছে। সেই কৃতকাজের হিসেবটা আমরা ওভাবে আনবো। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন কষ্ট করে, এখানে দুটো জিনিস হয়েছে। এক হচ্ছে আমাদের এই যেই ইটের টুকরা বা 5 কেজি ভরের বস্তু আছে, সে তো 5 মিটার পর্যন্ত নেমেছে, পেরেকের উপর 5 মিটার পর্যন্ত নেমেছে। ধরেন এই হচ্ছে গিয়ে একটা বস্তু, আর এই হচ্ছে পেরেক, এই নিচে হচ্ছে পেরেক। সো এই হচ্ছে গিয়ে এই যে গ্যাপটা, আবার হাতের সাথে পেরেকের যে গ্যাপ সেটা হচ্ছে বলছে 5 মিটার। সো 5 মিটার পর্যন্ত বস্তুটা পড়ছে, পড়ার পরে এই পুরা বস্তুটা আরো 10 সেন্টিমিটার নিচে নামছে। ব্যাপারটা বুঝছেন? 5 কেজি ভরের একটা বস্তু 5 মিটার উঁচু থেকে একটা পেরেকের উপর পড়ছে, তারপর পেরেকটি 10 সেন্টিমিটার মাটির ভেতরে ঢুকে গেছে। তার মানে কি, এই পুরো যে 5 কেজি ভরের বস্তু সে 5 মিটার প্লাস 10 সেন্টিমিটার নিচে নামছে। আমি আবারও বলতেছি, 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার ওপর থেকে একটা পেরেকের ওপর পড়ছে এবং তারপর এই জন্য পেরেকটা 10 সেন্টিমিটার ভিতরে ঢুকছে। ভাইয়া এরকম তো হবে না যে বস্তু এসে 5 মিটার পড়ছে, তারপর পেরেকটা নিচে নেমে গেছে কিন্তু বস্তুর জায়গায় আছে, সেটা হবে না, হবে?
সো যদি এরকম হয় যে আমাদের এই বস্তুটা 5 মিটার উপর থেকে পেরেকের উপর পড়ে, পেরেক সহ এই বস্তু আরো 10 সেন্টিমিটার নিচে নামবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি ইন দিস পার্টিকুলার কেস যে হাইট যদি বলি আমরা হচ্ছে গিয়ে 5 মিটার, হাইট যদি বলি আমরা 5 মিটার এবং এক্স যদি বলি আমরা 10 সেন্টিমিটার, এক্স যদি বলি আমরা হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার, ঠিক আছে? হাতের মধ্যে পেরেক ঢুকুক ভাইয়া, কোনো সমস্যা নাই, আমাদের জন্য এটা প্যারা না, ঠিক আছে? আমাদের জন্য এটা প্যারা না ভাইয়া। এখানে দেখবেন 5 মিটার উঁচু থেকে পড়ছে, 5 সেন্টিমিটার না, একজন ভাই দেখলাম 15 সেন্টিমিটার বলছে, ভাইয়া 5 মিটার উঁচু এবং তারপর 10 সেন্টিমিটার ভিতরে ঢুকেছে। সো এইচ হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার, এক্স হচ্ছে 10 সেন্টিমিটার। সো আমি বলবো এম জি ইন্টু এইচ প্লাস এক্স, এম জি ইন্টু এইচ প্লাস এক্স, এম জি ইন্টু এইচ প্লাস এক্স, ঠিক আছে? ওকে, ওকে, দেন এইটুকু যদি বুঝতে পারেন, এইটুকু যদি বুঝতে পারেন, দিস ইজ ইকুয়ালস টু, দিস ইজ ইকুয়ালস টু, আমরা বলবো মাটির বাধা দানকারী বল। খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, এই যে সমস্ত আমাদের যে অভিকর্ষ বল বা বিভব শক্তি আছে, বিভব শক্তি এখন যেহেতু পড়ি নাই, অভিকর্ষ বলের বিরুদ্ধে বা অভিকর্ষ বল দ্বারা যে কাজ হয়েছে, অভিকর্ষ বল দ্বারা যে কাজ হয়েছে, সেই কাজকে আটকাইছে কে? মাটি না? বাইরে থেকে প্রতিরোধকারী বল দিয়ে মাটি দিছে না? সো মাটি কোন দিকে বল প্রয়োগ করবে বলেন তো? আমি যদি মাটির প্রয়োগকৃত বল নিয়ে চিন্তা করি, ঠিক আছে, মাটির প্রয়োগকৃত বল নিয়ে যদি চিন্তা করি, মাটি কিন্তু হচ্ছে গিয়ে এই বিপরীত দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করছে এবং মাটির এই এফ পরিমাণ বলের বিরুদ্ধে পেরেক ভেতরে 10 সেন্টিমিটার ঢুকছে, এফ ডট এক্স। সো এফ ডট এক্স, ঠিক আছে? ধরে নিলাম ভাইয়া পেরেকের উচ্চতা 10 সেন্টিমিটার, ধরতে তো সমস্যা নাই, আশিকুজ্জামান আশিক ভাইয়া, পেরেকের উচ্চতা 10 সেন্টিমিটার কিনা সেটা আমি আসলে চিন্তা করছি না ভাই। এখানে পেরেকের ভরটা কাউন্ট হবে না ভাইয়া, যেহেতু প্রশ্নে আমরা পেরেকের ভর সম্পর্কে কোনো কথা বলি নাই। সো দিস ইজ ওয়াই পেরেকের ভরটাকে আমরা হচ্ছে গিয়ে ইগনোর করছি, ধরে নিচ্ছি যে এই 5 কেজি ভরের তুলনায় পেরেকের ভর অত্যন্ত নগণ্য। সো পেরেকের ভর আমরা এখানে আমরা আসলে চিন্তা করছি না, ঠিক আছে? ওকে, অভিকর্ষের অপোজিট দিকে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সিগমা ভাইয়া, আপু আপনি ঠিক বলেছেন, প্রান্ত ভাইয়া আপনিও ঠিক বলেছেন, ঠিক আছে? সো দিস ইজ ওয়াই আমরা যদি এখান থেকে প্রতিরোধকারী বলের মান হিসাব করতে যাই, আমাদের জন্য সমীকরণ হবে এম জি ইন্টু এইচ প্লাস এক্স ইকুয়ালস টু হচ্ছে এফ ডট এক্স। আমি চিত্রটা আবার বুঝাই দিচ্ছি। প্রশ্নে বলা হয়েছে এই হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তু, সেই 5 কেজি ভরের বস্তু 5 মিটার দূরত্বে আছে একটা পেরেক থেকে। এই হচ্ছে একটা পেরেক, ধরে নেন এটা একটা পেরেক, পেরেক থেকে 5 মিটার দূরে আছে, ঠিক আছে? এবং আমরা ধরে নিচ্ছি আমাদের প্রশ্নের বর্ণনা অনুযায়ী দ্বিতীয় যে সিনারিও আছে, দ্বিতীয় সিনারিওতে পেরেকটা ঢুকে গেছে, কতটুকু ঢুকে গেছে আমাদের জন্য? এক্স সেন্টিমিটার ঢুকে গেছে, এইটুকু ধরে নিচ্ছি আমরা এইচ, ঠিক আছে? এইচ উপর থেকে পড়বে এবং এই হচ্ছে আমাদের জন্য 5 কেজি ভরের সেই বস্তু। এই হচ্ছে গিয়ে সিনারিও, চিত্র হচ্ছে এরকম, ঠিক আছে? তো যখন পেরেক ঢোকা শুরু করেছে, বিপরীত দিকে হচ্ছে মাটি বাধাদানকারী বল দিয়েছে। সো আমাদের জন্য সমীকরণ হচ্ছে এরকম, এম জি ইন্টু এইচ প্লাস এক্স ইকুয়ালস টু এফ ইন্টু এক্স। সো এফ ইকুয়ালস টু আমাদের সূত্র হবে এম জি ইন্টু এইচ প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স। সো এই হচ্ছে মাটির গড় প্রতিরোধকারী বলের সূত্র। এখান থেকে আমরা এম ভর কত? 5, জি এর মান কিছু বলে দেয়নি, 9.8 ইন্টু এইচ কতটুকু? এইচ 5 মিটার প্লাস 10 সেন্টিমিটার, তো 10 সেন্টিমিটারকে 0.10 মিটার ডিভাইডেড বাই 0.10 মিটার। দেখি তো কত আসে, 5 ইন্টু 9.8 ইন্টু 5.10 ডিভাইডেড বাই 0.10, 2499 নিউটন, 2499 নিউটন, 2499 নিউটন। দেখেন তো আপনাদের কারোর সাথে আমার অ্যান্সার মিলছে কিনা? 2.44 নিউটন ডিভাইডেড কেন? কারণ ভাইয়া এই দেখেন, এই সমীকরণটা দেখেন, এখান থেকে যদি আমি এক্স কে পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাই, ভাগ হয়ে যাবে ভাইয়া, ভাগ হয়ে যাবে, আর কিচ্ছু না। দিস ইজ ওয়াই ডিভাইডেড। এই অঙ্কটা কিন্তু আমরা ইনশাল্লাহ, মানে এই যে সূত্রটা, এখানে যে লাইনটা লিখেছি আমি আপনাদেরকে দেখাই, কোন কালার দিয়ে দেখাইলে আপনাদের জন্য সুবিধা হবে? কালো কালার দিয়ে দেখাই। এই কালো যে বক্সটা আছে, এটা কিন্তু এরকম টাইপের অঙ্কের জন্য শর্টকাট ফর্মুলা হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। অঙ্কের টাইপটা দেখেন, যে একটা পেরেক ঢুকতেছে, ওপর থেকে বস্তু পড়তেছে, মাটির ভেতর ঢুকে যাচ্ছে, মাটির গড় প্রতিরোধকারী বল কত। এরকম টাইপের প্রবলেমের জন্য আপনি কিন্তু হচ্ছে গিয়ে এরকম সূত্র, এই লাইনটাকে, অঙ্কের এই লাইনটাকে শর্টকাট হিসেবে ব্যবহার করতে পারেন। ভাইয়া শর্টকাট সূত্র আর কিছুই না, একটা অঙ্ক যখন করবেন, অঙ্ক যখন বারবার প্র্যাকটিস করবেন, তখন দেখবেন একটা সময় গিয়ে অঙ্কের কিছু কিছু পার্ট আপনার মধ্যে এত মজ্জাগত হয়ে গেছে, আপনি এত সহজে বুঝতে পারছেন যে সেগুলো আপনার জন্য ভোলা তো খুবই অসম্ভব, পাশাপাশি আপনার জন্য অঙ্ক করতে অনেক বেশি ইজিয়ার হবে, ঠিক আছে? সো এই জিনিসটা নিয়ে একটু কষ্ট করে আপনারা বাসায় প্র্যাকটিস করেন প্রচুর। একটা সিম্পল এক্সাম্পল দিই, আপনারা যখন হচ্ছে গিয়ে করেছেন,
জি কি বলে সরল অঙ্ক করেছেন ক্লাস 5-এ 6-এ মনে করে দেখেন বা 4-5-এ হচ্ছে গিয়ে আপনারা যখন হচ্ছে গিয়ে সরল অঙ্ক করেছেন, সরল অঙ্কের সময় কিন্তু আমরা হচ্ছে গিয়ে প্রচুর ভুল করতাম শুরুতে বা ত্রিকোণমিতিতে প্রচুর ভুল করতাম শুরুতে। যত সময় গিয়েছে তত প্র্যাকটিস করেছি, তত হচ্ছে গিয়ে আমরা চোখ বন্ধ করে 2-3 লাইন গ্যাপ দিয়ে অঙ্ক করে ফেলতে পারতাম। সো এখনো যদি প্রচুর অঙ্ক প্র্যাকটিস করেন, বলেছিলাম আমি ভাই আপনাদেরকে এক ক্লাসে ভেক্টরের, আমি শুধুমাত্র ভেক্টর চ্যাপ্টারের উপর 450 অঙ্ক সলভ করেছিলাম আমি আমার এইচএসসি যখন পড়ি। আজকে কাফি ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন আমার নটরডেমের রোল কত, 11111061 আমার নটরডেমের রোল। 2011 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি, ফার্স্ট ইয়ারে পড়েছি 2009 সালে এসএসসি পরীক্ষা আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে দিয়ে ভেক্টরের 450 অঙ্ক প্র্যাকটিস করেছিলাম ভাইয়া 4টা না 5টা বই থেকে। সো এই যত বেশি অঙ্ক করবেন তত বেশি আপনাদের জন্য দেখবেন জিনিসপত্রগুলো খুব বেশি বেশি ইজি হয়ে যাবে। ভাইয়া এই শর্টকাট কি সিকিউ তে অ্যাপ্লাই করা যাবে? ভাইয়া করলে সমস্যা নাই, বাট আমি অ্যাডভাইস করবো করেন না। বুয়েট ভর্তি পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্ট গুলোতে এরকম সিকিউতে শর্টকাট অ্যাপ্লাই করলে কিন্তু নাম্বার একেবারে শূন্য দিয়ে ফেলবে, ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আপনাদেরকে এই জন্য সিকিউ টেস্ট করতে দেওয়া হচ্ছে, যাতে করে আমরা দেখতে পারি বা টিচাররা দেখতে পারেন যে আপনি কত ভালো করে স্টেপগুলো বুঝতেছেন অঙ্কের। যদি হচ্ছে গিয়ে বুঝতে না পারেন, মানে সারা যদি ধরতে না পারে যে আপনি কতটুকু বুঝতেছেন, ওক্ষেত্রে আপনার নাম্বার কমে যেতে পারে। সো দিস ইজ ভাই আমি অ্যাডভাইস করবো পার্সোনালি সিকিউতে শর্টকাট ইউজ করেন না। বাট স্টিল আপনারা চান বলে শর্টকাট গুলো দেখাই দেই। আমি আপনাদেরকে সহজ কথা বলি, সবগুলো অঙ্কে শর্টকাট বের করতে পারবেন। আমার কথা যদি শুনতে চান, যদি শোনেন যে ভাইয়া হচ্ছে গিয়ে শুনবেন, আমি তাহলে হচ্ছে গিয়ে বলবো যে শর্টকাট কিভাবে অ্যাপ্লাই শিখবো, নিজে বের করবো। অঙ্ক প্রচুর প্র্যাকটিস করেন, দেখবেন আপনি নিজেই হচ্ছে কি শর্টকাট আবিষ্কার করে ফেলছেন। প্রচুর অঙ্ক প্র্যাকটিস করেন, প্রচুর অঙ্ক, আপনি তখন দেখবেন যে কোন লাইন বাদ দেওয়া যায়, কোন লাইন মানে আপনি হচ্ছে গিয়ে ইয়ে করতে পারেন, মানে অ্যাসাইড করে সাইডে রেখে আপনি নতুন করে লাইনে জাম্প করতে পারেন, প্রচুর অঙ্ক করবেন, ঠিক আছে? এনিওয়েজ সো হচ্ছে গিয়ে আমি অনেক কথাবার্তা বলে ফেলছি, আমি হচ্ছে গিয়ে পরবর্তী ইয়েতে চলে যাই। ভাইয়া এখানে কাজ দুইটা পরস্পরের বিপরীত। জি অভিকর্ষ বল হচ্ছে আমাদের অভিকর্ষ বলের তো দিক নেই, কাজে তো দিক নেই এখানে। অভিকর্ষ বল নিচের দিকে কাজ করেছে, আর বাধাদানকারী বল দুইটা পরস্পর বিপরীত দিকে। অভিকর্ষ বল নিচের দিকে, বাধাদানকারী বল উপরের দিকে। দ্যাটস ইট, ঠিক আছে? ওকে চমৎকার। এনিওয়েজ পরবর্তী প্রবলেমের আগে আমরা হচ্ছে পরিবর্তনশীল বলের কথাবার্তা বলবো। পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ যখন একমাত্রিক ঘটনা, অর্থাৎ বলের শুধুমাত্র মানের পরিবর্তন হয়, দিকের পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র বলের মানের পরিবর্তন হচ্ছে, তখন আমরা এরকম একটা সিনারিও পাচ্ছি, ঠিক আছে? পরিবর্তী বল বলা হচ্ছে বলের শুধুমাত্র মানের পরিবর্তন হচ্ছে। এখানে এফ কস থিটা আসলে কেন, সেটা আমরা এখনই কথাবার্তা বলবো না, এটা আসলে এফ কস থিটা হওয়া উচিত না। এই গ্রাফটাতে আমি হচ্ছে কি একটু মেস আপ করেছি, কোনো সমস্যা নাই। এই গ্রাফটাতে আপনারা শুধুমাত্র এটাকে এফ হিসেবেই চিন্তা করেন। এটা এফ, উপরের দিকে এফ আর নিচের দিকে ডান দিকে হচ্ছে এক্স অক্ষ বরাবর এস আছে। সো এরকম যদি আমরা হচ্ছে গিয়ে পরিবর্তী বল দ্বারা কাজ করতে যাই, আমাদের জন্য ইকুয়েশন হবে, খেয়াল করে দেখেন, শুধুমাত্র বলের মানের পরিবর্তন হচ্ছে, তো এখানে অন্য কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। সো আমরা আলটিমেটলি বলবো ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এফ ডিএস, ডিডব্লিউ হচ্ছে এফ ডিএস, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ফর্মুলা। আর যখন আমরা পরিবর্তী বলের দ্বারা দ্বিমাত্রিক ঘটনা, বলের মান এবং দিক উভয়ই পরিবর্তনশীল, অর্থাৎ এ থেকে বি তে যাচ্ছে, বলের মানও পরিবর্তন হবে, বলের দিকও পরিবর্তন হবে। সো দিস ইজ ভাই আমাদের ডিরেকশনটাও পরিবর্তন হবে বারবার করে। সো ওখান ক্ষেত্রে আমাদের জন্য ডিডব্লিউ ইকুয়ালস টু আমাদের জন্য ইকুয়েশন হবে এফ ডিএস। ইন্টিগ্রেট করব ডিডব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএস, তাহলে আমরা সম্পূর্ণকৃত কাজের মান পেয়ে যাব, ইন্টিগ্রেশন অফ এফ ডিএস। ইন্টিগ্রেশন কেন করব ভাইয়া? এটা আপনারা যারা ম্যাথমেটিক্স পড়েছেন বা সামনে আপনাদের যে রাফি ভাইয়া ইনশাআল্লাহ ম্যাথের ক্লাস নেবেন, রাফি স্যার, আবু সাদেদ সায়েম ভাইয়া, তারপর হচ্ছে গিয়ে আরো অনেক কোয়ালিফাইড টিচার আপনাদেরকে ম্যাথ পড়াবেন। সেই ম্যাথের মধ্যে আপনারা ইনশাল্লাহ এই জিনিসটা পড়বেন যে যখন আমরা ওয়াই অক্ষ বরাবর বল নিচ্ছি, এক্স অক্ষ বরাবর সরণ নিচ্ছি, তখন ইন্টিগ্রেট করলে, এখানে যদি ইন্টিগ্রেশন করি, আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভ পেয়ে যাই। আর এরিয়া আন্ডার দ্য কার্ভই হচ্ছে এখানে কৃতকাজ। এরিয়া আন্ডার দ্য কার্ভ কে বাংলায় বলে ক্ষেত্রফল, লেখচিত্রের ক্ষেত্রফল, সেটাই হচ্ছে কৃতকাজ, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে গিয়ে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ, এখানে যে ঘটনাটা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা হচ্ছে গিয়ে সরল দোলকের ব্যাপারটা দিয়ে রেখেছি, সরল দোলকের যে সিনারিওটা আছে সেটা একটু দেখতে চাই, ঠিক আছে? ওকে, এই পর্যন্ত। ভাই কোন লেখাটা দেখা যায়নি একটু আমাকে বলেন তো, কোন লেখাটা দেখা যায়নি? পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। আচ্ছা ঠিক আছে, আমি এই জিনিসটাকে আমার এখান থেকে ছবিটাকে যদি ইয়ে করি, ঠিক আছে, একটু যদি আমি আপনাদের জন্য স্লাইড করি, ট্রানজিশনে দেখেন, এই যে এখানে আমি নিয়ে গেলাম নিজের ছবিটাকে, এবার হয়তো দেখতে পাবেন, তাই না?
আমি পরের দিন থেকে এই জিনিসটাকে আরো আরো সিম্পলিফাই করার চেষ্টা করব, ঠিক আছে? এখন হয়তো দেখতে পাচ্ছেন এখানে তেমন কিছুই আমি আসলে লিখি নাই যেটা আপনার মিস আউট হয়ে যাওয়ার কথা আর কি। সমস্যা নাই, সমস্যা নাই। আমি আবার আমার এইটাকে একটু বড় করে নিয়ে আসি, ট্রানজিশনে দেই। পরবর্তীতে আমি হচ্ছে গিয়ে এই স্লাইডের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবো। এনিওয়েজ ওকে, এবার এই সরল দোলকের যে পার্টটা আছে, সরল দোলকের পার্টটা আমি একটু দেখাতে চাই আপনাদেরকে, ঠিক আছে? আমাকে একটু সময় দিবেন, আমার একটু এখানে কিছু জিনিস ফিক্স করতে হবে। আমি এখনই ব্যাক করছি আপনাদের কাছে, ঠিক আছে? ওকে, এনিওয়েজ, তো হচ্ছে গিয়ে এই যে সরল দোলকের যে ঘটনাটা, সরল দোলকের ঘটনাটা আমি আগে একটু আপনাদেরকে বর্ণনা করে বুঝাই, ঠিক আছে? কি হচ্ছে এখানে? এখানে আমাদের যে সরল দোলকটি আছে, সেই সরল দোলকটাতে যে তার যে ওজন, এই যে ববের ভর যদি এম হয়, সেই ববের ওজন কিন্তু এমজি খাড়া নিচের দিকে কাজ করবে, তাই না? ববের ওজন এমজি খাড়া নিচের দিকে কাজ করবে। এই অবস্থায় যে সরল দোলকটা ঝুলছে, সেই সরল দোলকটা হচ্ছে গিয়ে ডান দিকে, মনে করা হচ্ছে গিয়ে আপনারা চলে যান, ডান দিকে মনে করেন যদি চলে যান, ঠিক আছে? সো এবার যদি আমি ছেড়ে দেই, টান দিয়েছি, টান দিয়ে সরল দোলকের ববটাকে ছেড়ে দিয়েছি। সো এরপরে তো দোলন শুরু করবে। সো এই যে টান দিয়েছি, টান বলটা এফ কোন দিকে কাজ করেছে? এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর কাজ করছে। ধরে নিচ্ছি সেই টান বলটা এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর কাজ করেছে। এখন সমস্ত কেসে, এই পুরো কেসের মধ্যে আমাদের এই ববটা খেয়াল করে দেখেন, এই অবস্থানে ছিল। আমাদের এই যে কালো যে রেখাটা আছে না, কালো রেখাটাতে হচ্ছে গিয়ে আমাদের ববের প্রাথমিক অবস্থানটা ছিল, ঠিক আছে? প্রাথমিক অবস্থানটা ছিল। ওকে, এরপরে দ্বিতীয় যে অবস্থানটা আছে সেই দ্বিতীয় অবস্থানটাকে আমি চিন্তা করি। দ্বিতীয় অবস্থানটা আছে আমাদের এই নীল রেখা বরাবর। সো টি ইকুয়ালস টু জিরোতে, টি ইজ ইকুয়ালস টু জিরোতে, টি ইজ ইকুয়ালস টু জিরোতে হচ্ছে গিয়ে আমরা এখানে দেখেছি, আর টি ইজ ইকুয়ালস টু টি সেকেন্ড সময়ে ববের অবস্থান y অক্ষ বরাবর এতটুকু পরিবর্তন হয়েছে। এই নীল রেখা পরিমাণ পরিবর্তন হয়েছে। এই নীল রেখা পরিমাণ হচ্ছে গিয়ে পরিবর্তন হয়েছে। ওকে, এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? যদি এতটুকু এখান থেকে বুঝতে পেরে থাকেন, তাহলে হচ্ছে গিয়ে আমি আপনাদের জন্য এখানে আমরা যদি কৃতকাজের রাশিমালা জানতে চাই, কৃতকাজের রাশিমালা কতটুকু হবে? একটু আগে দেখে এসেছি, ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন অফ আমাদের জন্য কি হবে? ডিডব্লিউ, ঠিক আছে? এখন ডিডব্লিউ মানে কি? ইন্টিগ্রেশন অফ এফ ইন্টু ডিএস, এফ ইন্টু ডিএস, ঠিক আছে? এফ ইন্টু ডিএস, এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য কৃতকাজের রাশিমালা, ঠিক আছে? ভাইয়া আর না, অনেক হয়েছে, কোনো সমস্যা নাই ভাইয়া। আমরা আজকে একটু হচ্ছে গিয়ে সময় নিয়ে কিছু জিনিসপত্র আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। একটু ধৈর্য সহকারে থাকেন, এই টপিকটা বুঝিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য আজকে ক্লাসটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? একটু একটু ধৈর্য সহকারে প্লিজ অপেক্ষা করেন। তো যেটা বলছিলাম, এখানে যে আমরা যদি কৃতকাজের রাশিমালা নেই, জিরো থেকে এস পর্যন্ত আমরা এটাকে ইন্টিগ্রেট করব, ঠিক আছে? জিরো থেকে এস পর্যন্ত আমরা এই পুরো সমীকরণটাকে ইন্টিগ্রেট করব। আমি আবারও বলছি যে এমজি যে ওজন কাজ করছে, এমজি ওজনের বিরুদ্ধে আমরা বস্তুটাকে এফ পরিমাণ বল দিয়ে সামনে টেনে নিয়ে এসেছি, এবং এফ পরিমাণ বল দিয়ে এই ববটাকে সামনে টেনে নিয়ে এসেছি। ধরে নিচ্ছি এইটা হচ্ছে গিয়ে ঝুলন বিন্দু ও, ঠিক আছে? ধরে নিচ্ছি এইটুকু হচ্ছে আমাদের জন্য ঝুলন বিন্দু ও। ওকে, আচ্ছা আচ্ছা। সো যদি হচ্ছে গিয়ে আমরা চিন্তা করি, আমি যদি চিন্তা করি এই পুরো সিনারিওতে যে আসলে কি হয়েছে, এখানে আমার একটা সুতার টান কাজ করবে, অবশ্যই সুতার টান কাজ করবে এই বরাবর, ঠিক আছে? সো আমি সুতার টানের দুইটা উপাংশ নিয়ে আসতে পারবো, একটা হচ্ছে গিয়ে খাড়া লম্ব বরাবর, একটা হচ্ছে গিয়ে ভূমি বরাবর। সো এই কোণ যদি থিটা নট হয়, এই কোণটাকে আমি কি বলবো? থিটা নট কোণই বলবো, তাই না? সো আমরা এতটুকু বলতে পারি যে এই কোণটা হচ্ছে গিয়ে টি কজ থিটা নট, আর এই বাহুটা হচ্ছে টি সাইন থিটা নট, ঠিক আছে? আচ্ছা, আর এমজি বলকে এফ বলকে কে আমাদের জন্য হচ্ছে গিয়ে ইয়া করছে, নাকচ করছে। এফ ইকুয়ালস টু বলতে পারবো টি সাইন থিটা, আর বস্তুর ওজন mg ইকুয়ালস টু বলতে পারবো আমরা হচ্ছে গিয়ে টি কজ থিটা, ঠিক আছে? সো এইখান থেকে যদি আমরা হচ্ছে গিয়ে দুটোকে অনুপাত করি, অনুপাত করলে আমরা কি পেয়ে যাব? অনুপাত করে পেয়ে যাব f বাই mg ইকুয়ালস টু ট্যান থিটা, f বাই mg ইকুয়ালস টু পেয়ে যাব ট্যান থিটা। সুতরাং f ইকুয়ালস টু আমরা বলতে পারবো mg ট্যান থিটা, f ইকুয়ালস টু বলতে পারবো আমরা mg ট্যান থিটা, দ্যাট ইজ ইট, নাথিং এলস। f ইকুয়ালস টু আমরা কি বলেছি? mg ট্যান থিটা। f ইকুয়ালস টু বলেছি আমরা হচ্ছে mg ট্যান থিটা, নাথিং এলস, ঠিক আছে? ওকে ওকে, এরপর যদি হচ্ছে গিয়ে আমরা পরবর্তী সিনারিও চিন্তা করি, যে হচ্ছে গিয়ে এখানে আমরা খেয়াল করে দেখেন, একটু আগে যে সমীকরণটা বলে এসেছি, সমীকরণটাতে কি বলে এসেছিলাম? সমীকরণটাতে বলে এসেছিলাম কৃতকাজ w ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ জিরো থেকে সরণ s পর্যন্ত f ইন্টু ডিএস, f ইন্টু ডিএস। যদি তাই হয়, এখানে দেখেন এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপটা হচ্ছে আপনাদের জন্য সরণ,
এই বৃত্তচাপ দেখেন সরল দোলকের ক্ষেত্রে এই বৃত্তচাপটা হচ্ছে সরণ এস, ঠিক আছে? যদি এই বৃত্তচাপটা সরণ এস হয় তাহলে এস ইকুয়ালস টু আমি বলতে পারবো এল ইন্টু থিটা। এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য কার্যকরী দৈর্ঘ্য এল, এইটুকু বলছি আমরা কার্যকরী দৈর্ঘ্য এল, ঠিক আছে? এস ইকুয়ালস টু এল থিটা, এস ইকুয়ালস টু আর থিটা, এটা সবাই জানেন। সো সেরকম করে আমি এস ইকুয়ালস টু এল থিটা বলতে পারি। যদি আমি উভয় পক্ষকে হচ্ছে কি ইন্টিগ্রেট করে দেই, ডিফারেন্সিয়েট করে দেই, ডিএস ইকুয়ালস টু বলতে পারবো এল ইন্টু ডি থিটা, ডিএস ইকুয়ালস টু এল ইন্টু ডি থিটা। সুতরাং আমরা কৃতকাজ ডব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএস এর জায়গায় বসাতে পারি ইন্টিগ্রেশন অফ এম জি ট্যান থিটা, এফ এর জায়গায় বসতেছে এম জি ট্যান থিটা, আর ডিএস এর জায়গায় বসবে এল ইন্টু ডি থিটা, ঠিক আছে? সো আমরা এখানে কোথা থেকে কতটুকু, জিরো থেকে থিটা পর্যন্ত আসলে সরিয়েছি, জিরো থেকে আসলে থিটা পর্যন্ত সরিয়েছি, ঠিক আছে? জিরো থেকে থিটা পর্যন্ত আমরা এখানে সরিয়েছি। সো এই ইন্টিগ্রেশনটা করলে আপনারা এখানে একটা সমীকরণ পাবেন। সমীকরণটা আমি আপনাদের জন্য লিখে দিচ্ছি। এই সমীকরণটা অঙ্ক করার কাজে আমাদের ব্যবহার করা হবে, ঠিক আছে? কৃতকাজ ডব্লিউ এর ইকুয়েশন হবে তখন এম জি ইন্টু এল, এল হচ্ছে সরল দৈর্ঘ্যের কার্যকরী দৈর্ঘ্য, ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। সমীকরণটা হবে এরকম, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে সরল দোলকের ক্ষেত্রে কৃতকাজের ফর্মুলা, সরল দোলকের ক্ষেত্রে কৃতকাজের ফর্মুলা, ঠিক আছে? ওকে, এই কৃতকাজের ফর্মুলা দিয়ে হচ্ছে কি আমরা এই অঙ্কটা একবার করি, ফর্মুলাটা দিয়ে, তাহলে হচ্ছে কি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আসলে অঙ্কটাকে আমরা ইনশাল্লাহ করতে চাই, ঠিক আছে? ওকে, সরল সোজা হবে না ভাইয়া, সরল সোজা হবে না কেন, একটু পরে বোঝাচ্ছি। এখানে বলছে অঙ্কটা খেয়াল করে দেখেন, অঙ্কটা খুব ভালো মতো খেয়াল করে দেখেন যে 2 কেজি ভরের একটি গোলককে 1 মিটার লম্বা সুতা দিয়ে ঝুলানো হলো। এখনই বুঝাচ্ছি, এখনই বুঝাচ্ছি, যারা যারা বুঝতে পারছেন না এই অঙ্কটার সাথে সাথে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে আমাদের সরল দোলক ঝুলে আছে, তার ওজন নিচের দিকে এমজি কাজ করছে, ঠিক আছে? আমাদের এম বলে দিয়েছে কতটুকু, এম বলে দিয়েছে 2 কিলোগ্রাম, এম বলে দিয়েছে আমাদের জন্য 2 কিলোগ্রাম, ঠিক আছে? স্পিয়ার অফ মাস 2 কিলোগ্রাম হ্যাংড উইথ আ থ্রেড অফ 1 মিটার লং, ঠিক আছে? সো আমরা হচ্ছে গিয়ে এল ইকুয়ালস টু বলেছি 1 মিটার লং, ওকে? একটি পরিবর্তনশীল বল আনুভূমিকভাবে গোলকটির উপর কাজ করেছে, পরিবর্তনশীল বল আনুভূমিকভাবে হচ্ছে গিয়ে গোলকটির উপর কাজ করেছে, পরিবর্তনশীল বল ভ্যারিয়েবল ফোর্স হ্যাজ অ্যাক্টেড অন দ্য বডি, কতটুকু আমরা সেই পরিমাণ জানি না, কতটুকু সেই পরিমাণ আমরা জানি না। গোলকটি যদি আস্তে আস্তে টেনে 0 ডিগ্রি হতে 30 ডিগ্রি পর্যন্ত অবস্থানে চলে যায়, 0 ডিগ্রি হতে 30 ডিগ্রি পর্যন্ত অবস্থানে চলে যায়, এই হচ্ছে কি আমাদের জন্য কতটুকু, 30 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত অবস্থানে চলে যায়, তাহলে কৃতকাজের পরিমাণ কতটুকু হবে জানতে চাওয়া হয়েছে। তো আমরা একটু আগে সূত্র দেখে এসেছি, ডব্লিউ কৃতকাজ ইকুয়ালস টু হচ্ছে এম জি ইন্টু এল টাইমস 1 মাইনাস কস থিটা, টাইমস 1 মাইনাস কস থিটা। এম কত, 2 কেজি, জি কত 9.8, এল কত 1 মাইনাস কস থিটা কত, কস থিটা হচ্ছে 30 ডিগ্রি, থিটা ছিল অ্যাঙ্গুলার ডেভিয়েশন, তাহলে অ্যাঙ্গুলার ডেভিয়েশন বা ডেল্টা থিটা যেটা, সেটা আপনি বুঝতে পারতেছেন 30 - 0 বা 30 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গুলার ডেভিয়েশন হচ্ছে, তাই না? সো যদি আমরা এখান থেকে ক্যালকুলেশনে মান বসিয়ে দেই, মান বসালে আমরা পেয়ে যাচ্ছি 2.63 জুল, 2.63 জুল, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি 2.63 জুল। দ্যাটস ইট, দ্যাটস ইট, চমৎকার। এটাই হচ্ছে আমাদের জন্য কৃতকাজের রাশিমালা, কৃতকাজের রাশিমালা, ঠিক আছে? অনেক ধন্যবাদ। এইটুকু আশা করি সবাই বুঝতে পারছেন। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রের অঙ্ক কিন্তু বুয়েট অ্যাডমিশন টেস্টে এসেছে বা অন্যান্য জায়গায় অ্যাডমিশন টেস্টে অনেকবার এসেছে, ঠিক আছে? এইচএসসি পরীক্ষায় তো অবশ্যই অবশ্যই আমরা চিন্তা করব, ঠিক আছে? এইচএসসি পরীক্ষায় অবশ্যই এগুলো আসবে, কিন্তু হচ্ছে গিয়ে এখানে এল কি কার্যকরী দৈর্ঘ্য, জি জি ভাইয়া, এল হচ্ছে গিয়ে এখানে কার্যকরী দৈর্ঘ্য, ঠিক আছে? এল হচ্ছে সুতার দৈর্ঘ্য বা কার্যকরী দৈর্ঘ্য, এখানে যেহেতু ববের ব্যাসার্ধ বলে দেয় নাই, সো এল হচ্ছে সুতার দৈর্ঘ্য বা কার্যকরী দৈর্ঘ্য, এই যে এল ইকুয়ালস হচ্ছে 1 মিটার বলে দিয়েছি কিন্তু আমরা এখানে, ঠিক আছে? এনিওয়েজ, তো এইটুকু হচ্ছে গিয়ে আপনারা আশা করি বুঝতেই পারছেন কিভাবে করেছি। ভাইয়া সরল দোলকের বাকি ব্যাপারগুলো ইনশাল্লাহ নিউটনের বলবিদ্যা ক্লাসে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন, অনেক কিছুই করানো হবে, ঠিক আছে? সো টিল দেন আপনারা হচ্ছে গিয়ে একটু ধৈর্য সহকারে বোঝেন বা ক্লাস করেন, ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের জন্য, ঠিক আছে? আমার এখানেও আজান দিচ্ছে, আমি এখনই আপনাদের জন্য ক্লাসটা শেষ করে দিব, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন প্লিজ। হ্যাঁ, এখনই ক্লাসটা শেষ করে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। এর পরবর্তীতে হচ্ছে আমরা স্থিতিস্থাপক বল, এটা অবশ্যই শুরু করলে আবার সময় লাগবে, এটা এক কাজ করি আমরা এটাকে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের জন্য পড়াবো, আজকে এই পর্যন্তই রেখে দিই, ঠিক আছে?
নেক্সট ক্লাসে এই পর্যন্ত পড়াবো। So, আপনাদের জন্য বোধহয় আমি আজকে একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি এবং বেশ কিছু সিকিউ হোমওয়ার্ক দিয়েছি। সো এইগুলো প্লিজ আপনারা করে দিবেন, ঠিক আছে? আজকে আপনাদের ক্লাসে আমি হচ্ছে গিয়ে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম বোধহয় হোমওয়ার্ক দিয়েছি অনেকক্ষণ আগে, এবং একটা হচ্ছে গিয়ে সিকিউ দিয়েছি। এগুলো করে ফেলবেন প্লিজ অবশ্যই। এবং এবং যারা হচ্ছে গিয়ে বাড়তি হোমওয়ার্ক চান বা বাড়তি প্র্যাকটিস করতে চান, তাদেরকে বলবো সকল ম্যাথ আজকের ক্লাসে আমি যতগুলো ম্যাথ করিয়েছি সকল ম্যাথ হোমওয়ার্ক করে ফেলতে, ঠিক আছে? বা আজকে পর্যন্ত আমি সৈয়দ আল নাহিয়ান আপনাদের যতগুলো ক্লাস নিয়েছি, প্রতিটা ক্লাসের হচ্ছে গিয়ে যতগুলো অঙ্ক যদি সময় করতে পারেন সবগুলো করে ফেলেন, বা সবগুলো একসাথে কম্পাইল করে ফেলেন। আমি যেগুলো করিয়ে দিয়েছি প্লাস হোমওয়ার্ক দিয়েছি সবগুলো মিলে। আদার দেন দ্যাট যেটুকু আমরা দিয়েছি আজকে শুধুমাত্র ক্লাস সেটুকুও করতে পারেন, বাট যারা এক্সট্রা হোমওয়ার্ক চাচ্ছিলেন তাদের জন্য আর কি। এনিওয়েজ থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আপনাদের ক্লাস নিয়ে আমি প্রচন্ড মজা পেয়েছি, ঠিক আছে? সো আপনারা সবাই যদি প্রতিদিন এরকম করে জয়েন করেন এবং মনোযোগ সহকারে ক্লাস করেন, আমার খুব ভালো লাগবে আপনাদের ক্লাস নিতে, বিশ্বাস করেন। আমি আপনাদের জন্য আরো চমৎকার জিনিস ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করবো। বাট একটা শর্ত, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর অঙ্ক করতে হবে প্লিজ, এইটার কোনো ছাড় নাই। প্রচুর অঙ্ক না করলে হবে না, না হলে ভাইয়া কষ্ট পাবো, ভাইয়া মন খারাপ করবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। জুবাইর ভাইয়া, আমরা তাহলে ক্লাস শেষ করে দিই নাকি?